নমস্কার, আপনারা শুনছেন গপ্পযুজু। আজকে গপ্পযুজুর ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হেমন্ত নীলের এক অনবদ্য সাইকোলজিক্যাল থ্রিলার, স্মৃতির দহন। নিউরোসায়েন্স টিমের সবচাইতে দক্ষ ডাক্তার যখন মেমোরি প্রতিস্থাপনের মতো এক বিপজ্জনক এক্সপেরিমেন্ট নিজের স্ত্রীর ওপর প্রয়োগ করতে বাধ্য হন, তখন শুরু হয় এক মনস্তাত্ত্বিক লড়াই। সেই দহনে কি ছাই হয়ে যাবে সম্পর্কের সমীকরণ, নাকি বেরিয়ে আসবে কোনো হাড় হিম করা সত্য? জানতে হলে শুনতে হবে আজকের পুরো গল্পটি, হেমন্ত নীলের কলমে স্মৃতির দহন। রাত্রিটা যেন হঠাৎই শহরের কোলাহল পেরিয়ে এক অচেনা নিস্তব্ধতায় ডুবে আছে। ঘরের দেয়ালে কাঁচের ঘড়ির কাঁটা যেন এগোচ্ছে না। সেকেন্ড হ্যান্ডটা ঘুরছে, কিন্তু সময় যেন স্থির। অর্ণবের ফ্ল্যাটের ঘরের কাঁচের জানলার অস্বচ্ছতায় প্রতিশ্রিত হয়ে আসা কিছু মৃদু আলোর রেখার সমাহারের উৎস অর্ণব জানে না। হতে পারে তার মধ্যে কোনোটা চাঁদের আলো, কোনোটা বা সামনের ফ্ল্যাটের জানলা দিয়ে প্রতিশ্রিত হয়ে আসা নাইট ল্যাম্পের, আবার কোনোটা বা হতে পারে শহরের একাধিক ত্রিফলা আর ল্যাম্পপোস্টের সমবেত আলোক তরঙ্গ। সেই সম্মিলিত মৃদু আলোর প্রয়াসে অর্ণবের চোখে কৃত্তিকার মুখটা আবছা দৃশ্যমান হল। অর্ণব শত চেষ্টা করেও এই মুখটাকে, এই মুহূর্তটায় মেনে নিতে পারল না, যেমনটা সে আগেও পারেনি। এমনিতে ঘরের আলো নেভানো, তাও এইটুকু আলোকেও ঘর থেকে মুছে দিতে সে বিছানা থেকে হাত বাড়িয়ে জানলার কাঁচের ওপর পর্দা টেনে আলোর বেআইনি অনুপ্রবেশকে রুখে দিল। কৃত্তিকা মৃদু স্বরে প্রশ্ন করল, এখনো ওই মুখটাকেই খুঁজে পেতে চাও, তাই না? কৃত্তিকা অর্ধনগ্ন দেহে বিছানার ওপর শায়িত, আর অর্ণবের দেহটা উপর হয়ে কৃত্তিকার অর্ধনগ্নতায় যেন প্রলেপের ভূমিকায় আসীন। তাদের দুটি দেহ আবার একটি হালকা ভেলভেটের চাদরে আবৃত। ঘরের এসিটা 24-এ রাখা আছে। কৃত্তিকা এতক্ষণ অবধি উষ্ণতার আবেশে মত্ত থাকলেও অর্ণবের পর্দা টানার পর সে আবেশ অবলুপ্তির পথ নিয়েছে। অর্ণব কৃত্তিকাকে একটি চুমু খেতে যাচ্ছিল, কিন্তু কৃত্তিকার প্রশ্নটা তাকে থামিয়ে দেয়। সে কৃত্তিকার শরীরকে তার বাহুপাশ থেকে মুক্ত করে তার পাশে চিত হয়ে শোয় একটি দীর্ঘশ্বাসের সাথে। তারপর বলে, নট এগেইন কৃত্তিকা। পর্দাটা আমি টানিনি অর্ণব। আলোটা চোখে লাগছিল। কৃত্তিকা আর কোনো উত্তর দেয় না, শুধু খানিক মৃদু হাসে। খানিক বাদে অর্ণব চাদর সরিয়ে বিছানা থেকে উঠে গায়ে জামা চাপিয়ে সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে ব্যালকনির দিকে চলে যায়। অর্ণব, ডক্টর অর্ণব চ্যাটার্জি, শহরের নামকরা নিউরোলজিস্ট। কৃত্তিকার সাথে তার বিয়ে হয়েছে বছর 2 হলো। এক প্রকার জোর করেই তার সাথে বিয়েটা দেয় অর্ণবের মা বাবা, নয়তো অর্ণবের বিয়ে করার একটুও ইচ্ছে ছিল না। রুদ্রাণী তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে আবার ফিরে যায় মিরিকে, যেখান থেকে তার ডাক্তারির কেরিয়ার শুরু। গোপালধারা টি এস্টেটের এক শরিকের CNS সংক্রান্ত সমস্যা হয়েছিল। লোকটি তার যৌবন ধরে রাখার প্রচেষ্টায় বিভিন্ন পিলস ট্রাই করত। সেই পিলসের সাইড এফেক্টেই এই বিকারগ্রস্ততা তাকে গ্রাস করে। লোকটিরও পুরোপুরি দোষ দেওয়া যায় না। তার স্ত্রী এক পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন, আর তিনি সেই সম্পর্ক থেকে তার স্ত্রীর মন নিজের দিকে ঘোরাতে নিজেকে আরো আকর্ষণীয় পুরুষ হিসেবে স্ত্রীর সামনে প্রতিষ্ঠা করতে চান। দীর্ঘ 6 মাসের চেষ্টায় তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে অর্ণব। যেখানে অনেক তাবড় তাবড় ডাক্তার হাল ছেড়ে দিয়েছিলেন, সেখানে অর্ণবের মতো একজন জুনিয়র ডাক্তার এরকম কঠিন সমস্যার সমাধান করে ফেলায় তার বেশ নামডাক হয়। ফলে নিউরোসায়েন্সে তার জয়েন করতে বিশেষ সমস্যা হয় না। এই দ্বিতীয়বার মিরিক যাওয়ার পর সে ঠিক করেছিল সে আর ফিরবে না।
কিন্তু অগত্যা ফিরতেই হয় তার স্যার ডক্টর সোমনাথ ঠাকুরের অনুরোধে। তাদের টিম একটি সিক্রেট এক্সপেরিমেন্টাল অ্যাসাইনমেন্ট শুরু করতে চলেছে, যেখানে প্রজেক্টের সুপারভাইজার হিসেবে তিনি অর্ণবকে চান। তাছাড়াও রুদ্রাণীর সাথে প্রথম আলাপটাও অর্ণবের এই মিরিকে। সেখানে থাকলে বরং এই স্মৃতিগুলো আরও তাকে বেশি তাড়া করে বেড়াবে। তার থেকে ফিরে যাওয়াই মঙ্গল। কিন্তু ফিরে যেতেই শুরু হয় এক নতুন বিড়ম্বনা। তার মা বাবার নিত্য জ্ঞান জ্ঞানানি। দেখ, জীবনে তো এগোতে হবেই সকলকে। অতীতকে আঁকড়ে তো বাঁচা যায় না। আমরা বুড়ো হচ্ছি, আর কদিনই বা আছি। ভবিষ্যতে তোকে কে দেখবে? সকলের জীবনে এরকম সম্পর্ক ভাঙে। সেটা আঁকড়ে ধরে থাকলে তো জীবন চলে না। সেই নিত্য নৈমিত্তিক সনাতন জ্ঞানের বাণী। অবশেষে রোজকার এই অশান্তির থেকে বাঁচতে সে রাজি হয় বিয়েতে। কিন্তু সে বোঝাতে পারল না 6টা বছর মুখের কথা নয়। হ্যাঁ, কারোর কারোর হয়তো এর থেকেও বেশি বছরের সম্পর্ক ভাঙছে, কিন্তু সবটা নির্ভর করে সম্পর্কের গভীরতা, একে অপরের প্রতি আত্মনিয়োগের মাত্রার ওপর। ব্যালকনিতে দাঁড়িয়ে অর্ণব বিহ্বলভাবে শহরের হাইরাইজগুলোর দিকে তাকিয়ে এক মনে সিগারেটে টান দিচ্ছে। এমন সময় কাঁধে সে একটি হাতের স্পর্শ অনুভব করল। ঘুরে তাকাতে দেখল কৃত্তিকা। পরনে তার সাদা নাইট ড্রেসের ওপর একটি ট্রান্সপারেন্ট গ্রাউন। কৃত্তিকা অর্ণবের দিকে তাকিয়ে তার চোখের মণি দুটো চকিত হরিণীর মতো এদিক ওদিক করে অর্ণবকে নিরীক্ষণ করছে। কিছুক্ষণ এভাবে তাকানোর পর সে কৌতুক ভরে বলল, পুরো প্যাকেটটাই আজ রাতে শেষ করার পরিকল্পনা নিয়ে ব্যালকনিতে আসা হয়েছে বুঝি? অর্ণব আকাশের দিকে মুখ তুলে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, তুমি আমায় ডিভোর্স দিয়ে চলে যাচ্ছ না কেন? তুমি কি তা চাও? অর্ণব এই প্রশ্নের উত্তরে অসহিষ্ণুভাবে দ্রুত পায়ে সিগারেটে টান দিতে দিতে ব্যালকনির অপর প্রান্তে চলে যায়। যখন বিয়ের প্রথম রাতে তুমি বললে যে তুমি স্বামীর সকল কর্তব্য আমার প্রতি পালন করবে, কিন্তু স্বামীর ভালোবাসা যেন তোমার কাছে এক্সপেক্ট না করি, সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম ভালোবাসা অর্জন করতে জানতে হয়। আমি নয়, ধীরে ধীরেই তা জানবো। 2 বছর তো হয়ে গেল, পারলে আর কই। মাত্র 2 বছর অর্ণব। রুদ্রাণীর থেকে এখনো পিছিয়ে আছি। আর এই 2 বছরেই তোমার কাছের বন্ধু তো হতে পেরেছি। আচ্ছা, তা কেমন শুনি? কি বলছো? জানো, আমার কলেজের আরো 2জন বান্ধবীর বিয়ে হয়েছে। তাদের পরেদেরও সব এক্স ছিল, দুজনেই লুকিয়ে জেনেছে। বরেরা সব চেপে গেছে। না ওরা বরেদের কিছু বলতে পারে, না ওদের বরেরা মুখ খোলে। আর আমি এদিকে আমার বরের প্রাক্তনীর গল্প রোজ শুনি, তার গোপন গল্পগুলোর সাথে বাঁচি। এমন ভালো বন্ধু কজন স্ত্রী হতে পারে তুমি বলো? পোক করছো? মোটেই না, সত্যি বলছি। ব্যালকনি থেকে এতটা খোলা আকাশ দেখা যায়, অথচ সেইভাবে কোনোদিন দেখাই হয় না। বলো কৃত্তিকা, আমার সাথে বসে খোলা আকাশটা দেখবে? কৃত্তিকা মৃদু সম্মতিসূচক মাথা নেড়ে স্মিত হাসে। নিউরাল ইকো ট্রান্সমিশন, যে সিক্রেট এক্সপেরিমেন্টাল অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত অর্ণব ও তার ডাক্তারি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুরু তার স্যার ডক্টর সোমনাথ ঠাকুর। এছাড়াও টিমে আছেন আরও একজন নিউরোলজিস্ট, যে অর্ণবের অধস্তন, ও একজন সাইকোলজিস্ট ও একজন সাইকিয়াট্রিস্ট। তাছাড়াও অর্ণবের স্যার ডক্টর সোমনাথ বাবুর সাইকোলজি নিয়ে খানিক পড়াশোনা আছে, খানিক ব্যক্তিগত উদ্যোগেই। তাঁদের টিমের প্রত্যেকেই বিশ্বাস করেন
তাদের এই সিক্রেট এক্সপেরিমেন্ট একদিন ইতিহাসের পাতায় গর্বের সাথে ডকুমেন্টেড হয়ে থাকবে মেমোরি প্রিজার্ভেশনের অমর সৃষ্টির নামে। এই পরীক্ষার মূল উদ্দেশ্য মানুষ মারা গেলেও তার স্মৃতি, তার অনুভূতি যা মস্তিষ্কের ইলেকট্রোকেমিক্যাল তরঙ্গে জমা থাকে তা সংগ্রহ করা এবং অন্য এক মস্তিষ্কে চাহিদানুসারে অ্যাডিশনাল মেমোরি হিসেবে যুক্ত করা অথবা প্রতিস্থাপিত করা। মৃত্যুর আগের মুহূর্তে মানুষের চেতন তথা অবচেতনের সংশ্লিষ্ট সমস্ত স্মৃতি আলগা হয়ে আসে। আত্মা তখন তার সত্তার থেকে আরো এক ধাপ এগিয়ে অভ্যাসকে অ্যাক্সেস করতে চায়। তাই সেই স্মৃতির তরঙ্গকে তখন সংগ্রহ করা সবচেয়ে সহজ। তবে সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখতে অন্য একটি ক্যাপাসিটার লাগবে, তবেই সেই স্মৃতির ছাপ জীবন্ত হয়ে উঠবে। মেমোরি ট্রান্সমিশনের পর যে ব্যক্তি ক্যাপাসিটার হবেন তাকে কিছু সাইকোলজিক্যাল টেস্ট ও কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। দুটো স্মৃতির ভিশনের সাথে যখন তার মেমোরি পুরোপুরি সামঞ্জস্য করে নেবে তখন তিনি একজন ফিট রিসিভার হিসেবে চিহ্নিত হবেন। সকাল সকাল ডক্টর ঠাকুরের পরপর 3টে মিসড কল আসতে অর্ণবের একটু খটকাই লাগলো। ইউজুয়ালি দুবারের বেশি রিং করেন না তিনি, তাই তন্দ্রা কাটিয়ে তাকে উঠে বসতেই হলো। কাল ঘুমোতে ঘুমোতে বেশ রাত হয়ে গিয়েছিল। প্রায় মাঝরাত অবধি সে কৃত্তিকার সাথে ব্যালকনিতে ছিল। একটা অযথা একঘেয়ে আকাশ, তার মধ্যেই যেন কত বৈচিত্র্য খুঁজছিল কাল সে। ঘুম থেকে উঠে বসে সে কল ব্যাক করে স্যারকে। দুবার রিং হতেই ফোনের ওপার থেকে রেসপন্স আসে। হ্যাঁ বলুন স্যার। কাম ইমিডিয়েটলি। একজন ডোনার পাওয়া গেছে। ট্রায়ালটা শুরু করা যেতে পারে। আর রিসিভার? তুমি আগে এসো, ফোনে এত কথা বলা সম্ভব নয়। অর্ণবের তাড়াহুড়ো দেখে কৃত্তিকা জানতে চায় কিছু গুরুতর ব্যাপার হয়েছে কিনা। উত্তরে অর্ণব তেমন প্রতিক্রিয়া দেওয়ার সময়টুকু পাচ্ছে না দেখে সে আর তেমন কিছু জিজ্ঞেস করে না অর্ণবকে। অর্ণব যখন নিউরোসায়েন্সে পৌঁছয় তখন ঘড়িতে সকাল 10টা। বাইরে রোদ ঝলমলে আকাশ হলেও নিউরো রিসার্চের কনফারেন্স রুমটা প্রায় অন্ধকারেই আচ্ছন্ন। এক কোণে একটা ছোট এলইডি বাল্ব থেকে ছড়ানো মৃদু আলোর রেখার সামান্য সমন্বয় ঘরটার মাঝে একত্রিত হয়েছে। বাকি ঘরটা হয়তো অন্ধকারেই ডুবে থাকতো যদি না অর্ণবের সামনের বড় স্ক্রিনটা অন থাকতো। স্ক্রিনের নিচের সুইচের যে প্যানেল যেখানে শেষ হচ্ছে তার পাশে অবিরত জ্বলতে থাকা একটি নীল আলো তার তীব্রতা দিয়ে অর্ণবের চোখের শীতলতাকে গ্রাস করছে। অর্ণবের সামনের স্ক্রিনে ভাসছে এক নারীর মুখ। অর্ণবের চোখের কোণে জমা জলের আধিপত্যে সে মুখ একবার ঝাপসা হয়ে পুনরায় স্পষ্ট হয়ে উঠছে। এই ফোকাস ডিফোকাসের খেলা যেন এক এন্ডলেস লুপ হয়ে উঠছে তার চোখে। রুদ্রাণী, একসময় যার কণ্ঠে অর্ণব খুঁজে পেত জীবনের সুর, যার চোখে ছিল রোদ্দুরের মতো আলো, আজ সেই চোখ দুটো বন্ধ, শ্বাস প্রশ্বাস অনিয়মিত, মস্তিষ্কের ব্রেন ওয়েভ গ্রাফে উঠছে ক্ষীণ তরঙ্গ, ডেল্টা রেঞ্জ। কতবার চেয়েছে অর্ণব দ্য লাস্ট মিটিং প্যারাডক্সের ঘেরাটোপ থেকে মুক্তি পেয়ে নিদেন পক্ষে একবার অন্তত তার রুদ্রাণীর সাথে দেখা হোক, একবার সে তার মুখোমুখি হোক। কিন্তু এভাবে তাদের সিক্রেট প্রজেক্ট যা এখনো অবধি লিগালও নয়, তার ডোনার হিসেবে যে সে দেখা হবে তা বোধহয় অর্ণব দুঃস্বপ্নেও ভাবেনি। রেড সার্কেল প্যারাডক্সের আয়রানি তো লাস্ট মিটিং এর চেয়েও ভয়ঙ্কর। ওর হাতে এখন কত সময় আছে বলতে পারবেন? বেশি নয়, বড় জোর 1 সপ্তাহ। প্রায় 1 মাসের ওপর হয়ে গেল ও এভাবেই কোমায় আছে। এখন আর ওর অ্যাক্টিভ ব্রেইনে 3% অবশিষ্ট আছে। এর আগে এতদিন
কেয়ার নামের একটি বেসরকারি নার্সিং হোমে ছিল। সব আশা শেষ হতে আমার এক বন্ধু স্থানীয় ডাক্তার ওখান থেকেই আমার সাথে যোগাযোগ করে, আমাদের এক্সপেরিমেন্টের কাজে লাগতে পারে ভেবে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে? দেখো অর্ণব, ওর পরিবার বলতে সেরকম কেউ নেই। দে মেড অ্যান অ্যাক্সিডেন্ট, অল ডেড, অনলি সি সারভাইভড। বাট কিভাবে চোখের সামনেই দেখতে পাচ্ছ। ওর শ্বশুর বাড়ির সাথে উত্তরবঙ্গে যাচ্ছিল বেড়াতে, সেখানেই গাড়িটা খাদে পড়ে। স্থানীয় কিছু লোক উদ্ধার করে, তাদের মধ্যেই একজন আইডেন্টিফাই করে, কলকাতায় নিয়ে আসা হয়। সার্টেনলি বেশ কিছুদিন মেরিকে ছিল, হয়তো সেই চেনা পরিচিতর মধ্যেই কেউ হতে পারে। আর বাপের বাড়ির পরিবার বলতে মা নেই, ওর বাবার ক্যান্সার। বাবাও আর নেই। এখন এই অবস্থায় রুদ্রাণীর পরিচিত বলো বা পরিবার একমাত্র তুমি, তাই তোমাকেই ডাকলাম। আচ্ছা, এতদিন ওর কেয়ারে খরচা কে দিচ্ছিল স্যার? ওই যে আমার এক বন্ধুর কথা বললাম না, যে ওর খোঁজ দিতে যোগাযোগ করে আমার সাথে। তার মানে আপনার ডাক্তার বন্ধু বুঝেছিলেন যে রুদ্রাণী আর বেশি দিন সার্ভাইভ করবে না, তাই নিজের পকেট থেকে আপনার এক্সপেরিমেন্টের জন্য টাকা দিয়ে ডোনার তৈরি করেছিলেন। দুনিয়াটা যতটা স্বার্থপর ভাবো ততটা নাও হতে পারে অর্ণব। ততটা নয় স্যার, তবে তার চেয়ে অনেক বেশি। আচ্ছা, আপনি ভাবলেন কি করে যে আমি এই প্রস্তাবে রাজি হব? দেখো অর্ণব, রুদ্রাণী যখন তোমায় ছেড়ে চলে যায় তখন তুমি যথেষ্ট ট্রমা স্টেটে চলে গেছিলে। আমি তোমাকে খানিকটা ফিরিয়ে এনেছিলাম ব্যস্ততার মধ্যে রেখে, কিন্তু আজও সেই স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়ায়। কৃত্তিকার সাথে তোমার এক হতে সেই স্মৃতিগুলো বাধা হয়ে দাঁড়ায়, যেখানে তুমিও বেশ ভালো করেই জানো যে কৃত্তিকা তোমায় কতটা ভালোবাসে। তারপরেও অর্ণব এই কথার কোনো উত্তর দেয় না। অর্ণব আর ডক্টর সোমনাথ ঠাকুর এখন নিভৃতে কনফারেন্স রুমে বসে একান্তে কিছু কথা বলছেন। ডক্টর ঠাকুর এই ট্রায়ালের রিসিভার হিসাবে কৃত্তিকাকে চাইছেন অর্ণবের কাছে। দেখো, তোমাকে আমি আজ চিনি না। ডাক্তারি জীবনের ছাত্রাবস্থা থেকে তুমি আমার বরাবরই স্নেহের ছিলে। তোমার মা বাবার তুলনামূলক আমার অভিভাবকত্বের অবদানও তোমার জীবনে তো কম নয় অর্ণব। আর সেই অভিভাবকত্বের দাবিতেই আপনি চাইছেন আমাদের গিনিপিগ বানাতে, সাথে সাথে কৃত্তিকাকেও, যেখানে এটা একটা ফার্স্ট ট্রায়াল আর আমরা আদপেও জানি না ফিউচার এফেক্ট কি বা আদৌ কি হতে পারে। বাহ, এই আপনার অভিভাবকত্ব, তাই তো? না না না, তুমি ভুল বুঝছো। আমি তা ভেবে বলিনি। আমি বলতে চেয়েছি যে স্মৃতির ছায়াকে তুমি অন্ধের মতো হাতড়ে বেড়াচ্ছ, সেই স্মৃতির ছাপ যদি কৃত্তিকার মধ্যে খুঁজে পাও, তবে নতুন করে তুমি কৃত্তিকার প্রেমে পড়তে পারো। তোমাদের সংসারটা সুখের হতে পারে, তাই না? তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি চাই তোমাদের সংসারটা বাঁচুক। আর ফল যদি বিপরীত হয়? দেখো, আমার নিজের কাজের ওপর ভরসা আছে অর্ণব। হাতে সময় 1 সপ্তাহেরও কম। তুমি ভেবে জানিও। কৃত্তিকার অনুমতিটাও ফ্যাক্ট একটা। অর্ণব আর কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করে কনফারেন্স রুম থেকে দ্রুত পদক্ষেপে বাইরে বেরিয়ে আসে। রাত যতই গভীর হয়, অর্ণবের কানে যেন স্যারের কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকে। বিশেষ করে ওই কথাটা, তোমাদের সংসারটা সুখের হতে পারে। এই অজ্ঞাত সুখের হাতছানি যেন অর্ণব কিছুতেই এড়াতে পারছে না। অপরদিকে রুদ্রাণীকে কৃত্তিকার মধ্যে দিয়ে একবার ছুঁতে পারার গভীর লালসা। তবে কি সে আবারও স্বার্থপর হয়ে উঠছে? যে স্বার্থপরতার অভিযোগ একদিন সে রুদ্রাণীর মুখে শুনেছিল, সেইভাবে সে কি আবার কোনো ভুল করতে চলেছে? অস্বস্তিকর এই দোটানায় সে বিছানার এপাশ থেকে ওপাশ করতে থাকে। খানিক বাদে বিছানার উষ্ণতাটা অসহ্য হয়ে ওঠে অর্ণবের কাছে। সে বিছানা ছেড়ে উঠে তার ডেস্কের দিকে এগিয়ে যায়। ডেস্কের ড্রয়ারটা খুলে সে তার পুরনো ডায়েরিটা খুলে
ঘরের নাইট ল্যাম্পের আলোর সহায়তায় তাতে চোখ বুলোতে থাকে। এই ডায়েরির পরতে পরতে আছে রুদ্রাণীর সাথে কাটানো তার সময়ের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। হঠাৎই প্রথম পাতায় তার চোখ আটকে যায় একটি 4 লাইনের ছোট্ট কবিতায়। 6 বছর আগে যখন রুদ্রাণীকে প্রথম দেখে, সেই মুহূর্তে স্মৃতিতে রুদ্রাণীকে বর্ণনা করে লেখা এই কবিতা। অবিশ্রান্ত এলোকেশের ঘন ঘটায় গভীর হলো এক রহস্য, এক মুখ আলোর সহোদরা যেন ইনাক্ষীর মতো সহাস। নূপুর সিঞ্জিত দ্রুত পদ তার শিহরিত করে বুক, এক লহমায় উপেক্ষা করে নিয়তির পরিহাস। চোখের কোণে সকালের মতো নোনা জল আবারও চিকচিক করে ওঠে অর্ণবের। সে সিগারেটের প্যাকেট আর লাইটারটা হাতে নিয়ে গত রাতের মতোই ব্যালকনির উদ্দেশ্যে চলে যায়। খানিক বাদে ব্যালকনিতে কৃত্তিকার উপস্থিতি অনুভব করে সে। বেশ খানিক নিস্তব্ধতার পর অর্ণব নিজেই আজকের সারাদিনের সব কথা জানায় কৃত্তিকাকে। কৃত্তিকা সব শুনে কিছুক্ষণ চুপ থেকে জানতে চায়, এখন তুমি কি চাইছো অর্ণব? আচ্ছা কৃত্তিকা, তুমি চাও না মানে আমাদের সংসারটা আর 5 জনের মতো স্বাভাবিক হোক? নিশ্চয়ই চাই, যে কেউ চাইবে, স্বাভাবিক। আর তাই আর্কিটেক্ট হিসেবে এখানে আমার তেমন কেরিয়ার নেই জেনেও তোমায় ছেড়ে মুম্বাই চলে যাইনি। একতরফা ভালোবেসে রেসিপ্রোকেশনে রুদ্রাণীর স্মৃতি ছাড়া কিছু না পেয়েও ধৈর্যকে সাথী করে পড়ে আছি। কিন্তু তার মানে এই নয় কারোর সত্তাকে অবলম্বন করে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার চেষ্টা করব। আমি অর্ণব, ভালো যদি তুমি বাসতে চাও তবে এই কৃত্তিকাকেই ভালোবাসতে হবে তোমায়। কারোর স্মৃতির ছাপকে আমার মধ্যে খুঁজে পেয়ে নয়, আমাকে আমার মতো করে ভালোবাসতে হবে। তাতে যদি আরও অপেক্ষা করতে হয় আমি করব, কিন্তু কারো স্মৃতিকে ব্যবহার করে নয়। রুদ্রাণীর স্মৃতিকে তো নয়। সে আর অর্ণবের অপেক্ষা না করেই দ্রুত পায়ে ঘরের ভিতর চলে যায়। অর্ণব দুহাতে মুখ ঢেকে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। কনফারেন্স রুমের আলো আধারিতে মুখোমুখি বসে অর্ণব আর ডক্টর সোমনাথ ঠাকুর। অর্ণবের আজ যেন গতকালের তুলনায় অনেকটাই হালকা লাগছে নিজেকে। বুকের ভেতর থেকে যেন একটা ভারী পাথর নেমে গেছে তার। কালকে রাতের সমস্ত ঘটনা সে তার স্যারকে ব্যক্ত করেছে। তাহলে বলছো কৃত্তিকা রাজি নয়? না স্যার। তুমিও ওকে আর দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করনি? না স্যার, করিনি। কেন? যে ভুল আমি রুদ্রাণীর সাথে করেছি তা আমি আর কারো ক্ষেত্রে রিপিট করতে চাই না স্যার। আর দ্বিতীয়বার রাজি করানোর অর্থ কৃতিকার ইচ্ছার বিরুদ্ধে ফোর্স করতে হতো। আমি সেটা চাই না স্যার। সেটা চাওনি নাকি তুমি নিজেও চাওনি যে ও রাজি হোক? যদি তাই মনে করেন তবে তাই। আফটার অল সি ইজ মাই রেসপন্সিবিলিটি। নিজের সুখের তাগিদে ওর জীবনটা তো প্রশ্নের মুখে ফেলতে পারি না স্যার। আর বিশেষ করে এমন কোনো প্রসঙ্গে জড়াতে পারি না যেখানে বন্ডের প্রশ্ন আসে। সেটাই বলো। যা ভাববেন স্যার, বাট দ্য এন্টায়ার ডিসকাশন ইজ এন্ড হিয়ার। অর্ণব চেয়ার ছেড়ে উঠতে যাবে এমন সময় এই প্রজেক্টে তার অ্যাসিস্ট্যান্ট নিউরোলজিস্ট এসে কনফারেন্সের রুমে ঢোকার পারমিশন চায়। ডক্টর ঠাকুর আসতে বললে সে এসে জানায় অর্ণবের স্ত্রী তার সাথে দেখা করতে এসেছে, রিসেপশনে অপেক্ষা করছে। অর্ণব খানিক অবাক হয়ে সেই অ্যাসিস্ট্যান্টের সাথে রিসেপশনের দিকে যায়। রিসেপশনে এসে দেখে কৃত্তিকা চেয়ারের সার যেখানে শেষ হয়েছে তার এক কোণায় বসে আছে। গায়ে হালকা ধূসর রঙের সেই শাড়িটা, যেটা এবার পুজোয় সে নিজে পছন্দ করে কিনেছে। অর্ণব দ্রুত পায়ে এগিয়ে যায় তার দিকে, জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আমি কাল সারা রাত ভেবেছি, আজও ভাবলাম। কোথাও গিয়ে আমার মনে হলো ডাক্তার ঠাকুর যা বললেন এর থেকে বেটার প্ল্যান আর হয় না।
আর ইউ আউট অফ ইউর মাইন্ড কৃতিকা? তুমি জানো এটা ফার্স্ট ট্রায়াল? এই রিস্ক ফ্যাক্টর সম্পর্কে হ্যাভ ইউ এনি আইডিয়া? থাক না রিস্ক, নিজের ভালোবাসাকে নিজের করে পেতে একটু রিস্ক নয় নিলাম। কেন, তোমার নিজের উপর আস্থা নেই বুঝি? যদি বলি তোমার উপর আস্থা নেই? কি? বাহ, এই তাহলে আমাকে ভালোবাসো। যাকে ভালোবাসো তাকেই বিশ্বাস করতে পারছো না। অর্ণবের অ্যাসিস্ট্যান্ট তার পিছনেই দাঁড়িয়েছিল। কৃত্তিকা একবার তার দিকে তাকালো। অর্ণব বুঝতে পারে তাদের খানিক একান্ত কথোপকথন প্রয়োজন। সে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় নার্সিং হোমের ভেতরে যেতে। সে চলে যেতে কৃত্তিকা বলে, বিশ্বাস করি তোমায়, কিন্তু তোমাকে কাছে পাওয়ার এই শর্টকাটের লোভটা সামলাতে পারলাম না যে। অর্ণব অসহিষ্ণুতার সাথে মাথা নাড়ল। ভুল করছো কৃতিকা, মস্ত বড় ভুল করছো। ভুল করতে দাও না একটু। এতদিন তো অনেক ঠিক করলাম, আর তাছাড়া আমার ভুল করতে বেশ ভালোই লাগে। তবে রুদ্রাণীর স্মৃতিকেই সাহারা করে আমার কাছে আসতে হচ্ছে। এছাড়া তোমার নিজস্বতা বলে কিছু নেই, স্বীকার করছো সেটা, তাই তো? আমি যেটা করব বলে ঠিক করি সেটাই করি। তুমি কথার জালে আমাকে দমাতে পারবে না। আমি তোমায় তারপর সাথে সাথে পার্থিব সম্বিত ফিরে পেয়ে বুঝতে পারে এটা নার্সিং হোম, এখানে চিৎকার করা যায় না। তৎক্ষণাৎ গলা নামিয়ে সে দাঁতে দাঁত চেপে বলে, আমি তোমায় দমাতে চাইছি না কৃত্তিকা, কিন্তু দয়া করে আমার সুখের জন্য নিজেকে এভাবে বাঁচিয়ে রেখো না। এই অপরাধটা আমি মেনে নিতে পারবো না। হাত জোড় করছি আমি তোমার কাছে। তুমি নিজেকে অপরাধী ভাবছো কেন? আমি যা করছি স্বেচ্ছায় করছি, আর তোমার সুখের জন্য করছি কে বলল? করছি নিজের বিবাহিত জীবনকে সুখের করার তাগিদে। এটাই তো, সেটা আজ সুখের নয় তো আমার কারণে। কে বলল তোমার কারণে? আমার দ্বারাই তো সম্ভব হলো না শূন্যস্থান পূরণ করা। প্লিজ কৃতিকা, প্লিজ প্লিজ। চুপ, বাচ্চাদের মতো করে না। আদ্দামরা একটা, লোকে দেখলে কি ভাববে শুনি? যাও, যা ভালো বোঝো করো। আমার আর কিছু ভালো লাগছে না। সে কোনোদিনও লাগে না, তবে এবার আশা করি ভালো লাগবে। মৃদু হাসল কৃত্তিকা। মানে? কিছু না, এবার আমায় তোমার স্যারের কাছে নিয়ে চলো দেখি, কথা বলতে হবে তো। অবশেষে কৃত্তিকা কনফারেন্স রুমের বদ্ধ ঘরে ডক্টর সোমনাথ ঠাকুরের তার দিকে বাড়িয়ে দেওয়া বন্ডে সইটা করেই দেয়। অর্ণব অসহিষ্ণুতার সাথে বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে চাপড় মারে। সারা রাত অর্ণবের অস্থির দোটানার মধ্যে কাটে। এই দোটানা শুধু একটাই নয়, একাধিক। প্রথমত তার মনে হয় কৃত্তিকার আজ এই অবস্থার জন্য সেই দায়ী। সে যতই কৃত্তিকা তা এড়ানোর চেষ্টা করুক, সে মনে মনে জানে কৃত্তিকাও তাই ভাবে। দ্বিতীয়ত, সত্যিই কি তাহলে সে রুদ্রাণীর সাথে কাটানো সময়ের রেশকে ফিরে পেতে চলেছে? সেই হাসি, সেই চোখ তুলে তাকানো, সেই স্পর্শের শিহরণ। তবে সেও কি অবচেতনের কোথাও গিয়ে চেয়েছিল কৃত্তিকা এই ট্রায়ালে রাজি হোক? তৃতীয়ত, কৃত্তিকার প্রতি সে কোনো অবিচার করে ফেলছে না তো? সারাটা জীবন তাকে অপরাধ বোধের দগ্ধতায় পুড়ে কি একটু একটু করে শেষ হতে হবে? কৃত্তিকার কিছু না থাক, এসব ভাবতে পারছে না সে আর। চতুর্থত, দুটো স্মৃতির ভিশনের জাঁতাকলে পিষে এমনটা হবে না তো যে আদপে অর্ণবের কাউকেই পাওয়া হলো না? একটা বকচ্ছপ মূর্তির অসহায় দর্শকে পরিণত হয়ে যাবে না তো সে? পঞ্চমত, যদি সত্যি রুদ্রাণী ফিরে আসে, তবে কি সে তার করা ভুলগুলো শুধরে রুদ্রাণীর স্মৃতিকে সিনথেসিস করে নতুন আবেগের জন্ম দিতে পারবে? এসব নানান ভাবনা আর অস্থিরতার সাথে
অর্ণব এক প্রকার যেন বাধ্য হয়েই অপেক্ষা করতে থাকে সকাল হওয়ার। অবশেষে সেই সময় এসে উপস্থিত হয়। অর্ণবের সামনে রুদ্রাণীর প্রায় নিথর হয়ে আসা দেহে সে ন্যূনতম প্রাণ স্পন্দনটুকু খুঁজে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তার অ্যাসিস্ট্যান্ট জানায় রুদ্রাণীর কনসিয়াসনেস লেভেল 3% থেকেও কমে গেছে। যতক্ষণ একটা তরঙ্গ বেঁচে আছে রুদ্রাণী, ততক্ষণ কিন্তু জীবিত। একটি ইলেকট্রোড বসানো হয় রুদ্রাণীর টেম্পোরাল লোবের পাশে। অপর ইলেকট্রোডটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে সিস্টেমের স্টোরেজের সাথে কানেক্ট করা হয়। প্রথমে সিস্টেমের মধ্যে আলগা হয়ে আসা সমস্ত স্মৃতিকে সংগ্রহ করে নেওয়া হবে। এরপর সেখান থেকে সময়সীমা নির্বাচন করে অর্ণবকে ঘিরে থাকা স্মৃতির পরতকে আলাদা করে নেওয়া হবে সমস্ত স্মৃতির তরঙ্গের মধ্যে থেকে। তারপর সেই তরঙ্গ ছড়িয়ে দেওয়া হবে কৃত্তিকার লিম্বিক সিস্টেমে। অর্ণব একটা ছোট নোটপ্যাডে মোটামুটি আন্দাজ মতো এই 6 বছরের রুদ্রাণীর সাথে কাটানো বিশেষ বিশেষ মুহূর্তের সময়গুলো লিখে এনেছে। সেই সময় ধরেই তরঙ্গ নির্বাচন করা হবে। আসলে তার স্যারের বক্তব্য হলো পুরোপুরি 6টা বছরকে কভার করা নিখুঁতভাবে সম্ভব নয়। আর তাছাড়াও এটা অনেক বেশি টাইম টেকিং প্রসেস হয়ে যাবে তার আর কৃত্তিকার জন্য। আর কৃত্তিকার জন্যেও এটা স্ট্রেসফুল হতে পারে, কারণ এখানে মেমোরিটাকে অ্যাডিশনাল হিসেবে কৃত্তিকার মস্তিষ্কে পাঠানো হচ্ছে, প্রতিস্থাপন করা হচ্ছে না। এবার আমাদের ব্রেইনের নিজস্ব একটা ক্যাপাসিটি আছে, সেই লিমিট ক্রস করলে ফল মারাত্মক। এটা হবে অনেকটা সেই সিনেমার মতো। ধরো একটা গোয়েন্দা গল্পে 10 দিনের ইনভেস্টিগেশন প্রসেস দেখানো হচ্ছে, কিন্তু তুমি সেটা দেখছো 2 ঘন্টায়। অর্থাৎ গল্প 10 দিনে সমস্ত খুঁটিনাটি ছেড়ে শুধু হাই মোমেন্টের উপর দিয়ে বেরোচ্ছে। তোমাদের 6 বছরটাও তেমনি কাস্টমাইজ করে 1 বছরে নিয়ে আসা হবে। ইলেকট্রোড অ্যাক্টিভ করা হলো। যত রেঞ্জ বাড়ানো হয় ততই তার ভাইব্রেশনও বাড়তে থাকে। রুদ্রাণীর প্রায় নিথর হয়ে আসা শরীরে যেন একটা তোলপাড় শুরু হলো। অর্ণব অবাক হয়ে দেখল কনসিয়াসনেস 3%-এরও নিচে নেমে আসা শরীরটায় কেমন যন্ত্রণার বিপুল তোলপাড় শুরু হয়েছে। সে ব্যক্ত করতে পারছে না ঠিকই, কিন্তু তার মুক্তির তাগিদ অর্ণব স্পষ্টতই প্রত্যক্ষ করল। মনিটরের আলো আরো উজ্জ্বল হয়ে তরঙ্গের প্যাঁচালো জটিল সমাবেশ সারা স্ক্রিন জুড়ে ছড়িয়ে পড়ল। রুদ্রাণীর কষ্টটা অর্ণব আর নিতে পারছিল না। এমন সময় সবকিছু আবার শান্ত। একটি মৃদু বিপ বিপ শব্দ ছাড়া কোনো শব্দই শোনা যাচ্ছে না আর। মনিটর স্ক্রিনে লেখা ফুটে উঠল, ট্রান্সফার কমপ্লিট। অর্ণব মৃদু স্বরে রুদ্রাণীকে বলল, এই শেষ মুহূর্তেও তুমিটুকু অ্যাটলিস্ট। সে আর থাকতে পারল না সেখানে। কোনো রকমে চোখের জল লুকিয়ে রিসার্চ রুমের বাইরে এসে দাঁড়ালো। এক বুক নিঃশ্বাস নিল সে। কৃত্তিকার রিসিভার হওয়ার মুহূর্তে অর্ণব থাকতে কিছুতেই রাজি হলো না। তার স্যারকে বলল, 3%-এর নিচে থাকা ওর শরীরটা কি যন্ত্রণা পাচ্ছিল আমি দেখেছি স্যার। আমি আর নিজেকে অপরাধী হিসেবে বারবার আয়নার সামনে দেখতে পারছি না স্যার। আমি খুব সাধারণ মানুষ, আমি সোমনাথ ঠাকুর নই যে অবলীলায় নিজের ছেলের ব্রেন অপারেশন করতে পারে ঠান্ডা মাথায়। আমি এখন অতটা পারফেকশন আনতে পারিনি আমার মধ্যে স্যার। কিন্তু অর্ণব, এই মুহূর্তে তোমার কৃত্তিকার পাশে থাকাটা দরকার। আমি মানুষ স্যার। চিৎকার করতে গিয়ে আটকে যায় অর্ণব। কৃত্তিকা এসে সেখানে দাঁড়িয়েছে। তাকে দেখেই চুপ করে যায় সে। আমি পারবো স্যার, একা লড়াইয়ের অভ্যেস আছে আমার। অর্ণব, ট্রান্সমিশনের পর কৃত্তিকার একটা বেশ লম্বা সময়ের জন্য রেস্ট দরকার।
তারপর একটা ছোট কাউন্সেলিং প্রসেসের পর ওকে আমরা ডিসচার্জ করব। সব মিলিয়ে হবে প্রায় 7-8 ঘন্টার ব্যাপার। তোমাকে কিন্তু সেই সময়টা দিতে হবে, উতলা হলে চলবে না। চাইলে তুমি এখানে বসেও অপেক্ষা করতে পারো। এই 7-8 ঘন্টার এক একটা সেকেন্ড যেন এক একটা প্রহরের মতো কাটতে থাকে অর্ণবের। আর পুরো 7-8 ঘন্টার এই সময়সীমা তার কাছে 7 জন্মের মতো লাগে। এর মধ্যে সে কতবার যে বাইরে গেছে ইয়ত্তা নেই। আর অন্তত 2 প্যাকেট সিগারেট তো নিদেন পক্ষে শেষ করেইছে। অবশেষে আসে সে মহেন্দ্রক্ষণ, যখন কাউন্সেলিং এর পর সে কৃত্তিকাকে অক্ষত দেহে ফিরে পায়। তার মনে হয় যেন পৃথিবীর সমস্ত ঠান্ডা বাতাসের স্পর্শ যেন সে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে পারছে। ডক্টর ঠাকুর তাকে ডেকে পাঠান। আচ্ছা অর্ণব, এই রুদ্রাণীর সাথে প্রথম দেখার যে সময়টা লিখেছ, ওই জায়গাটা মিরিকের কোথায়? মিরিক থেকে খানিক দূরে একটা মনেস্ট্রি আছে স্যার, সেখান থেকে কিছুটা এগুলি একটা হেলিপ্যাড। আর ওখানেই আমাদের প্রথম দেখা। আমি আমার এক পেশেন্টের গাড়ি করে একটু ঘুরতে বেরিয়েছিলাম। সাথে তার নিজস্ব ড্রাইভার ছিল, সে স্থানীয় শেরপা বংশের ছেলে। সেই সব ঘুরিয়ে দেখাচ্ছিল আমাকে। বলতে পারেন আমার পেশেন্ট খুশি হয়ে আমাকে একটা ছোটোখাটো পুরস্কার দিয়েছিল সেদিনটায়। তো আমি সেদিন গাড়িটা হেলিপ্যাডে রেখে একটু খাদের দিকে গিয়েছিলাম একটা সিগারেট ধরাতে ধরাতে। আর তখনই দেখা হয় প্রথম রুদ্রাণীর সাথে। ফ্যাসিনেটিং। পাহাড়ের কোলে লাভ এট ফার্স্ট সাইট। এনিওয়ে, কৃত্তিকাকে নিয়ে সেখানে যাও। কেন? দেখো, ঘুড়ি ওড়াতে যেমন ধরতাই লাগে, তেমনি 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 একটা স্মৃতিকে অ্যাক্টিভ করতেও সেম সিচুয়েশনটা লাগে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর একদিন মাত্র বেঁচে ছিল রুদ্রাণী। তার মুখাগ্নির কাজ শেষ পর্যন্ত অর্ণবের হাতেই সম্পন্ন হয়। সেদিনের বিকেলে যখন অর্ণব রুদ্রাণীর অস্থি বিসর্জন দিচ্ছিল, গঙ্গার জলে বিকেলের পড়ন্ত রোদের লাল আভা যেন ঢেউয়ের প্রতিটি পরতে লুকোচুরি খেলছিল। দূর সীমানার গোধূলির পশ্চিম আকাশে যেখানে সবুজের সমারোহ মিশেছে, সেখানে বিকেলের অস্তমিত সূর্য যেন তার পরদিনের প্রত্যাবর্তনের সাথে নতুন সকালের প্রতীক্ষায় অপেক্ষারত। পরদিন ভোরের ফ্লাইটে কৃত্তিকাকে নিয়ে অর্ণব উড়ে যায় বাগডোগরার উদ্দেশ্যে। হেলিপ্যাডে এসে যখন তাদের গাড়িটা থামল, তখন ঘড়িতে সময় বিকেল 4টে পেরিয়ে গেছে। অর্ণব কৃত্তিকাকে গাড়িতে বসতে বলে নিজে গাড়ি থেকে নেমে খানিক বিহ্বলতার সাথে এগিয়ে যায় সেই খাদের দিকটায়, যেখানে পাহাড়ের রেখাগুলো আকাশের ক্যানভাসে আঁকা। যেন কোনো এক ছোট বাচ্চা ছেলে প্রথম জল রং করতে শিখেছে আর কাঁপা কাঁপা হাতে এলোমেলো কিছু আউটলাইন টেনেছে। বরাবরই তার এই খাদ, এই পাহাড়, এগুলো বড়ই প্রিয়। তার সাথে যখন মিশে যায় জীবনের কোনো সুখ স্মৃতির পরত, তখন তো আর কথাই নেই। দ্বিতীয়বার যখন সে এখানে এসেছিল, তার রুদ্রাণীর কথা মনে পড়েছিল বারবার। আজও মনে পড়ছে, তবে আজ যেন তার চোখের কোণে জল জমছে না। হয়তো নতুন করে সে সোনালি দিন ফিরে পাওয়ার খুশিতে চেয়ে আছে তার চেতন অবচেতন। এমনিতে কৃত্তিকার মধ্যে এখনো কোনো পরিবর্তন সে লক্ষ্য করেনি, তবে আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে সে। তার একটা কারণ গত 2-3 দিনের স্ট্রেস হতে পারে, নয়তোবা অ্যাডিশনাল মেমোরির প্রভাব। এখনো বুঝতে পারেনি অর্ণব। খাদের ধারের বিকেলের আকাশে পড়ন্ত রোদমাখা পাহাড় কেমন সেজে উঠেছে তা কৃত্তিকাকে দেখানোর আগ্রহে অর্ণব গাড়ির দিকে ছুটে আসে। কৃত্তিকা, দেখবে চলো আমার। অত্যন্ত উৎসাহের সাথে কথাটা বলতে গিয়েও সে মাঝপথে থেমে যায়, কারণ গাড়ির জানলা দিয়ে উঁকি দিতেই সে যা দেখে তাতে আঁতকে ওঠে তার বুক। গাড়ির ভেতরে কেউ নেই, না কৃত্তিকা, না তাদের ক্যাব ড্রাইভার।
অর্ণব উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটতে থাকে আর খুঁজতে থাকে কৃত্তিকাকে। এমন সময় সে দেখে ড্রাইভার প্যান্টের চেন আটকাতে আটকাতে এগিয়ে আসছে এক খাদের পাশ থেকে। অর্ণবের সমস্ত আক্রোশ যেন গিয়ে পড়ে তার উপর। সে ছুটে গিয়ে ড্রাইভারকে ধরে ঝাঁকিয়ে প্রশ্ন করে, मेरे साथ जो लड़की थी वो कहाँ गया? बोल कहाँ गया? हाँ मतलब गाड़ी में तो थी। मैं तो सब थोड़ा टॉयलेट करने के लिए अभी अभी निकला था। गाड़ी में थी तो अभी कहाँ गया? अकेली लड़की को इस सुनसान इलाके में छोड़ के तू टॉयलेट करने गया था? ये तुम्हारा रिस्पॉन्सिबिलिटी है? इडियट कहीं का। ড্রাইভার এমন আচমকা ধমকে ভ্যাবা চাকা খেয়ে কাঁদো কাঁদো মুখে বলে উঠল, सब ज्यादा वक्त के लिए नहीं निकले थे। पता नहीं था उसके अंदर ऐसा कुछ हो जाएगा। तुझे मालूम होना चाहिए था वो बीमार थी। गलती हो गया साहब, माफ कीजिए। गलती हो गया, माफ कीजिए साहब। হাত জোর করে ড্রাইভার। अभी बातचीत छोड़ और उसे ढूंढ जा। मेम साहब, मेम कृतिका! साहब, कृतिका! कृतिका! ড্রাইভার এই অর্ণবের সাথে সাব! চিৎকার করতে করতে এদিক ওদিক খুঁজতে থাকে কৃত্তিকাকে। অর্ণব উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে খুঁজে চলে থাকে। অবশেষে সে আর এই অবস্থার ঘন ঘটা সহ্য করতে না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে যতদূর আওয়াজ যায় সেই সর্বোচ্চ সীমায় চিৎকার করে ডেকে ওঠে। कृतिका! পরিবর্তে পাহাড়ের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই ফিরে পায় না। পাহাড়ি পথের ছোটাছুটি চিৎকার আর দুশ্চিন্তার ভারে পরিশ্রান্ত অর্ণব যখন এই অসহায়তা থেকে মুক্তির পথ খোঁজার চেষ্টা করছে, मेम এমন साहब, সময় হঠাৎই একটি শোরগোল কানে এলো তার। मेम साहब। সে শোরগোলের ভেতর কিছু অচেনা ছেলের গলা, কৃত্তিকার চিৎকার আর তাদের ড্রাইভারের আওয়াজ মিশে আছে। হেলিপ্যাডে তখন পাহাড়ের কোলে থাকা ছোট্ট সেই গ্রামটা রাতের কুয়াশার চাদরে মুড়ে নিতে চাইছে নিজের অবয়ব। নিস্তব্ধতা যেন আরো জাঁকিয়ে বসতে চাইছে। এমত অবস্থায় এই শোরগোল যেন আরো বেশি অতিপ্রাকৃত শোনালো অর্ণবের কানে। সে কোনো মতে ছুটে গিয়ে দেখে কৃত্তিকাকে ঘিরে তিনটি স্থানীয় ছেলে তারা কৃত্তিকাকে অপ্রাসঙ্গিকভাবে তাদের মৃদু যৌন ক্ষুধা মেটানোর লালসায় উত্ত্যক্ত করছে। আর তাদের সাথে আসা সেই ড্রাইভার ভদ্রলোকটি তাদের সাথে লড়াই করে তাদেরকে দমন করতে চাইছে। সাথে সাথে অর্ণব এক মুহূর্ত বিলম্ব না করে তৎক্ষণাৎ ঘটনাস্থলের মধ্যমণি হয়ে গিয়ে দাঁড়ালো। ছেলে তিনটির মধ্যে যে সর্দার গোছের তাকে গিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলো, অসভ্যতা করছো কেন ভাই? तू कौन है बे? इसका बंदा हूं मैं, और कुछ? अबे सुनो, तुम लोग ने सुना? भाभी जी का बंदा आ गया। अरे भाई साहब, हम लोग भी अपने आप के लोग हैं। हम हैं भाभी जी की देवर। वो दादा घर से निकलने के बाद देवर लोगों के साथ भाभी जी का क्या चलता है आपको मालूम है ना? आप यहाँ पे वही होगा। আবার সেই একই রকম ফিচেল হাসি হাসতে থাকে ছেলেটি। এবার বাকি দুই চামচাও যোগ দেয় সেই হাসির রোলে। অর্ণব আর সহ্য করতে না পেরে শরীরের সমস্ত শক্তি হাতের তালুতে যেন একত্র করে। তারপর থাবা বসানোর মতন জোরে একটি থাপ্পড় কষিয়ে দেয় প্রথম ছেলেটির গালে। এক চড়েই ছেলেটি যেন চোখে খানিক অন্ধকার দেখে। কিছুটা ভারসাম্য হারিয়ে নিজেকে ঠিক করতে সময় লাগে তার। সাগরের দুটো খানিক ভ্যাবাচাকা খেয়ে যায়। তাদের এলাকায় দাঁড়িয়ে এরকম একজন বাইরের লোক যে তাদের আক্রমণ করার সাহস দেখাতে পারে, এই বোধ হয় তারা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সর্দার ছেলেটি এবার অর্ণবকে ঘুষি পাকিয়ে আক্রমণ করতে এলে অর্ণব ছেলেটির হাতটা ধরে তাকে আটকে দেয়। তারপর ড্রাইভারকে নির্দেশ দেয় কৃত্তিকাকে নিয়ে গিয়ে গাড়িতে বসাতে। ড্রাইভার ভদ্রলোক সে নির্দেশ পালন করে।
এবার অর্ণব ছেলেটির হাত ধরে গায়ের সমস্ত শক্তি দিয়ে মোচড়াতে থাকে, আর ছেলেটি যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে তীব্র আর্তনাদ করতে থাকে। ছেলেটি প্রায় যখন হাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে পিছনে হেলে গিয়ে অর্ধচন্দ্রাকার ধারণ করেছে, সেই সময় সাগরের দুজন পত্রপাঠ সেখান থেকে পালিয়ে যায়। এরপর অর্ণব তার ডান পা তুলে ওই অবস্থাতেই ছেলেটির বুকের ওপর বসিয়ে দেয় বুট সমেত এক লাথি। ছেলেটি মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। এখন যদি তোকে মেরে ওই খাদের ওই দিকটায় ফেলে দিই, তবে ওই কটা চিল শকুন ছাড়া তোর আর কেউ খবর রাখবে না। আর এমনিতেও ভাগাড়ের খবর চিল শকুন ছাড়া কেউ রাখেও না। কি বললাম বুঝলি না তো? আসলে দোষটা তোর নয়। বাঙালি ছেলে হয়ে রোয়াবটা যদি বাংলাতে না নেই, তবে পাবলিক ঠিক খায় না। কি বুঝলি? माफ कीजिए साहब, थोड़ा मजाक कर रहा था साहब, माफ कीजिए। আর শোন, লোক বুঝে জায়গা বুঝে মজা করবি। ছিঁচকে শালা। হাতের ধুলো টুলো ঝেড়ে গাড়িতে ফিরে এসে অর্ণব মৃদু ধমকের সুরে কৃত্তিকাকে বলল, গাড়ি থেকে নেমে গ্রামের দিকে কোথায় গিয়েছিলে? অচেনা অজানা জায়গায় আমার সাথে থাকতে পারো না? কৃত্তিকার চোখ যেন এখন সীমানার পাহাড়ের থেকেও উঁচু। তার মধ্যে অদ্ভুত এক ভাবান্তর খেয়াল করল অর্ণব। তার চাহনি যেন সম্পূর্ণ ভাবলেশীন। হঠাৎই অর্ণবের দিকে ফিরে তাকিয়ে সে কৌতুক মাখানো আধো শ্লেষের সুরে বলল, আর কোনো পরিচয় পেলেন না? সোজা হাজবেন্ড? ছক বুঝে চান্স মারার চেষ্টা, তাই না? অতর্কিত এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়াকে আত্মস্থ করতে অর্ণবের একটু সময় লাগল। কৃত্তিকার কথা বলার ধরনে যেন খুব চেনা এক আপনজনের সুর। তার অভিব্যক্তি, ভাব প্রকাশ, চাহনির মায়াচ্ছন্নতা জুড়ে যেন ছেয়ে আছে তার কত জন্মের এক পরিচিত স্মৃতির রেশ। সে বুঝতে পারে রুদ্রাণীর স্মৃতি অ্যাক্টিভ হতে শুরু করেছে। কৃত্তিকার স্মৃতিতে থাকা অর্ণবকে ছেয়ে ফেলেছে রুদ্রাণীর স্মৃতির অর্ণব। যেভাবে অদূরে পাহাড়ের কোলে লেগে থাকা পড়ন্ত বিকেলের নীলাভ বিন্যাসকে আস্তে আস্তে ঢেকে ফেলছে সন্ধ্যের গহন অন্ধকারের রহস্য, এমনকি কৃত্তিকার মুখটাও যেন প্রাকৃতিক আলোর ঔজ্জ্বল্য ছেড়ে গাড়ির ভেতর জ্বালানো ব্যাটারির কৃত্রিম আলোতে পুনরায় রেঙে উঠছে। আপাতত অর্ণবের এই নতুন প্রবেশ কৃত্তিকার জীবনে, তবে কৃত্তিকার অর্ণব হয়ে নয়, রুদ্রাণীর অর্ণব হয়ে। স্যার বলে দিয়েছেন বাকি আর কিছুই বদলাবে না। কৃত্তিকার আর্কিটেক্ট পরিচয়, কৃত্তিকার মা বাবার পরিচয়, পরিবার আত্মীয় স্বজনের পরিচয়, যা কিছু ছিল কৃত্তিকার স্মৃতিতে, তার সবকিছুই এই রুদ্রাণীর সত্তাতেও একই থাকবে। শুধু বদলে যাবে অর্ণবের সাথে আগের পরিচয়। তার সাথে নতুন করে পরিচয় হবে তার। বদলাবে শুধুই এক প্রক্ষোভ, যাকে বলে প্রেম। এখন এই পরিবর্তন কতটা গ্রহণযোগ্য হবে সেটাই দ্বন্দ্ব অর্ণবের কাছে। রুদ্রাণীর স্মৃতির পুনরুদ্ঘাটনে সে কতটা কৃত্তিকাকে পাবে, আর কতটা রুদ্রাণীর স্মৃতিকে, তার করা ভুলগুলো শুধরে নিতে সে স্মৃতিতে থাকা ঘৃণা সে কতটা মুছে দিতে পারবে, এগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরি, আসলে সেই মুহূর্তে আর কিছু মাথায় আসেনি। তাই নাকি? নয়তো কি? লাভ এট ফার্স্ট সাইট নয় তো? অবশ্য যা খেল দেখালেন, এটা লাভ এট ফার্স্ট ফাইট বলাটা বেশি যথাযথ। খানিক চটুল হাসি হাসে কৃত্তিকা। সেই ডেসপারেট নেচার, সেই একই রকম ফ্ল্যাটিং স্কিল, এক সেন্স অফ হিউমার, এই তো তার রুদ্রাণী। তবে এ যেন আগের তুলনায় আরেকটু বেশি অ্যাডভান্স। সেটা বোধহয় 6 বছরের স্মৃতি 1 বছরের পরিসরে ফিট করার ফল হতে পারে। ড্রাইভার ভদ্রলোকটি অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কি জানি, এখনো ঠিক বুঝিনি। যাক,
আপনিও তবে পেটে এক মুখে এক নয়। একেবারেই অস্বীকার করলেন না যখন। তারপর খানিক কি ভেবে কৃত্তিকা বলল, চলুন একটু ওই খাদের পাশটায় বসা যাক। কিন্তু পাহাড়ের সন্ধে আর বসাটা কি ঠিক হবে? আরে মশাই চলুন তো, কি আর হবে? যদি কেউ আমায় কিছু করতে আসে আপনি নয় আবার ফাইট করে নেবেন। অর্ণব মনে মনে ভাবে, এই 2.0 ভার্সন তো আগের থেকেও সাহসী। এমনকি ড্রাইভার ভদ্রলোকটিও বারণ করল, সে স্থানীয়। তার বারণকেও উপেক্ষা করল কৃত্তিকা ওরফে নতুন করে ফিরে আসা রুদ্রাণী। মিরিকের এই হেলিপ্যাড সংলগ্ন ছোট্ট গ্রামে এখনো পুরনো পাহাড়ের সেই সূক্ষ্ম অনুভূতিগুলো টিকে আছে। দার্জিলিং শহরটার মতো এত ঘিঞ্জি হয়ে যায়নি। সেই নির্জনতার হাতছানি, অন্ধকারের আবেশ, কুয়াশার ঘন চাদর, শরীর ছুঁয়ে যাওয়া মেঘের দল, দূর পাহাড়ের কোলে লেগে থাকা রত্নের মতো ইতস্তত বিন্যস্ত কাঠের বাড়ির গায়ে জ্বলে ওঠা মৃদু আলো, সব মিলিয়ে প্রকৃতি যেন দুহাত বাড়িয়ে তার রোমাঞ্চকে গায়ে মেখে নিতে ডাকছে। এখনো এখানে চাপা স্বরে কথা বললেও সে কথা প্রতিধ্বনিত হয়। দূরের কোনো ধীর অজান্তব সংঘাত যেন তীব্র মনে হয়। এই দেখুন, এতক্ষণ কথা বলছি আর আপনার সাথে পরিচয়টাই করা হয়নি। হাই, আমি রুদ্রাণী, আর্কিটেক্ট। প্রত্যুত্তরে অর্ণব যতটা সম্ভব নিজেকে স্টেডি রেখে বলে, অর্ণব নিউরোলজিস্ট। বাহ, তা মিরিকে কি বেড়াতে? না, ঠিক তা নয়। আসলে গোপালধারা টি এস্টেটে আমার এক পেশেন্ট আছেন, তার চিকিৎসার কাজেই বলতে পারেন। আপনি? খুব জটিল প্রশ্ন করে ফেললেন। কেন? আমি না হঠাৎই নিজেকে এখানে কেমন যেন আবিষ্কার করলাম। কেন এসেছি, কি বৃত্তান্ত, ঘুরতে এলে কার সাথে নাকি একা, সব কেমন ব্ল্যাঙ্ক। আর ওটাই ভাবতে ভাবতে মানে মনে একটা বিচ্ছিরি অস্বস্তি নিয়ে একটু অন্যমনস্ক ভাবেই হাঁটছিলাম। হঠাৎই ওই তিনটে ছেলে তখনই। স্ক্রাউন্ডেলস। এই একটা কথা বলবো আপনাকে, কিছু মনে করবেন না তো? না না, বলুন। জানি শুনতে একটু উইয়ার্ড লাগবে, তাও বলছি। আপনাকে দেখার পর না আমার এই চিন্তাগুলো মাথায় আর আসছিল না। আগের অস্বস্তিটাও কেমন জানি কেটে গেছে। ভাগ্যিস আপনি প্রশ্নটা করলেন, নয়তো কে জানে হয়তো ভুলেই যেতাম এসব। একটু লাজুক হাসি হাসলো কৃত্তিকা। এই আমি কিন্তু একটু এরকমই, মনের কথা বেশিক্ষণ চেপে রাখতে পারি না। অর্ণব যেন খুব চেনা আর খুব পছন্দের এক কথা বলার ধরনকে পড়তে পড়তে অনুভব করছে প্রতি মুহূর্তে। তার চোখের কোল ভেসে যাচ্ছে, তবে তার মধ্যে প্রকট রুদ্রাণীকে ফিরে পাওয়া থাকলেও খানিক প্রচ্ছন্ন কৃত্তিকার রেশকে মিস করাও লুকিয়ে আছে। রুদ্রাণী মিরিকে এক পর্যটন সংস্থার অ্যাড এজেন্সিতে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করত। যদিও এখন সে তার পরিচয় আর্কিটেক্টারই দিয়েছে, তাও একটা ট্রাই নেয় অর্ণব। এখানে কি কোনো কাজে এসেছিলেন? বহুদিন আছেন এরকম কিছু? দূর মশাই, মনে থাকলে তো মিটেই যেত। বলছি কিছু মনে পড়ছে না। আপনি আর এটা নিয়ে বেশি খুঁচিয়ে আমার মনের জ্বালাতন বাড়াবেন না তো। আর আপনি মশাই বেশি কাউন্সেলিং করার চেষ্টা করবেন না। আপনি না একজন নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট নন। মৃদু ধমক খেয়ে চুপ করে যায় অর্ণব। মুখ গোমরা করে খানিক বাদে কৃত্তিকাই আবার বলে, সরি, এনিওয়ে ভাবছি কাল ফিরে যাব। ফ্লাইট বুক করে নি। দেখি তো অ্যাপে কত দেখাচ্ছে। অ্যাপে দমদমের ফ্লাইটের টিকিট প্রাইস স্ক্রোল করতে করতে কৃত্তিকা বলে, আপনি ফিরবেন কবে? আমিও কালকেই ফিরছি। বেশ তো, তাহলে দুজনেরটা একসাথেই বুক করে নিচ্ছি। চিন্তা নেই, উইন্ডো সাইড পেলে আপনাকেই ছেড়ে দেব। নিন, ডিটেলস দিন।
ডিটেলস এন্ট্রি করে মোবাইল ফিরিয়ে দিতে দিতে অর্ণব বিহ্বলভাবে এক দৃষ্টে চেয়ে দেখে কৃত্তিকার মধ্যে জেগে ওঠা রুদ্রাণীর প্রাণবন্ততা। শুনুন, দুপুরের ফ্লাইটের টিকিটের দামটা একটু কম পড়ছে, অসুবিধে নেই তো? অর্ণবের উত্তরের অপেক্ষা না করেই বলে চলে, আর ফিরে আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাব, বেলঘড়িয়া। আমার মা বাবার সাথে আপনার আলাপটা করিয়ে দেব। যে আমাকে আজ বিপদ থেকে বাঁচালো, সেই বন্ধুকে একবার বাড়িতে নিমন্ত্রণ না করলে হয়? অর্ণবের বুকের ভেতর ছ্যাঁত করে ওঠে। এই ঠিকানা রুদ্রাণীর নয়, কৃত্তিকার। স্যারের কথা মতো সেটাই হওয়ার কথা ছিল যদিও, কিন্তু এখন প্রশ্ন হলো, কৃত্তিকার মার সামনে কৃত্তিকার এই অবস্থায় কোন মুখে গিয়ে দাঁড়াবে সে? কি জবাব দেবে তার মাকে? সে যদি সব সত্যিও বলে, তাহলেও কি মায়ের মন শান্ত হবে? একবার সব ঠিক হয়ে গেলে সে নিজে দায়িত্ব নিয়ে রুদ্রাণীকে মুছে কৃত্তিকার পুরো পরিচয়কে ফিরিয়ে আনবেই, এ তার দায়িত্ব। কিন্তু মা কি তার উপর ভরসা করতে পারবেন? অর্ণব যখন এইসব আকাশ পাতাল ভাবছে, ঠিক তখনই কৃত্তিকা তার চোখের সামনে তুড়ি মেরে বলল, কি মশাই, কোথায় হারিয়ে গেলেন? বলছি ফ্লাইট বুক করে নিয়েছি দুজনেরই। ও হ্যাঁ, থ্যাঙ্কস। রুদ্রাণীর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, দুমদাম খরচ করতে দুবার ভাবে না। আচ্ছা, এখানে কোথায় ছিলেন সেটা মনে করতে পারছেন? কৃত্তিকা বিহ্বল দৃষ্টিতে এক যন্ত্রমানবীর মতো যেন উত্তরে মাথা নেড়ে না বলে। অর্ণব অস্বস্তিসূচক শব্দ করে বলে, মুশকিল হলো, রাতে থাকবেন কোথায়? কৃত্তিকা এক অপার্থিব হাসির সাথে বলে, আপনার কাছেই, ভয় নেই, বিপদে ফেলবো না। তবে হ্যাঁ, সোফায় হোক বা মেঝেতে, ওটা কিন্তু আপনারই অপশন। আমি বিছানা ছাড়া ঘুমোতে পারি না। এই হ্যাঁ, আপনি এখানে থাকেন কোথায়? আপনার ওই পেশেন্টের বাড়িতে নয় তো আবার? না না, তা থাকি না, একটা হোটেলেই আছি। কিন্তু তাও সব সিদ্ধান্ত নিজেই নিয়ে নিলেন। আমার অসুবিধা হবে কিনা সেটা ভদ্রতার খাতিরে তো একবারও জানতে চাইলেন না? জানি তো হবে না। আচ্ছা, এটা কি করে জানলেন? আমরা মেয়েরা সব বুঝতে পারি। এই তবে আমি আর আপনি একসাথে রাত কাটাচ্ছি, এটা কিন্তু স্রেফ দায়ে পড়ে, এর অন্য মানে একদম বের করবেন না। আর বাড়ি ফিরে বন্ধু বান্ধবদের কাছে গিয়ে কিন্তু এসব কথা বলে বন্ধু মহলে একদম নিজের বিজ্ঞাপন করা যাবে না। আগে থেকেই বলে রাখছি, এই কথা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। তবে আপনি এখানে যদি মা বাবার সাথে এসে থাকেন আর তারা যদি আপনার খোঁজ করতে গিয়ে আপনাকে ধরে ফেলে? তারা আসবে না, তারা আসেনি, আমি জানি, ওটা মনে আছে আমার। এলে একাই এসেছি, শুধু কি মরতে যে এসেছি সেটাই এখনো মনে পড়ছে না। ধুর। অর্ণব চুপ করে শুধু দেখে যায়। ঠান্ডাটা বাড়ছে। সিগারেট ক্যারি করেন? আমার কাছে প্যাকেট থাকে, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, দিচ্ছি। সিগারেটে টান দিতেই কাশির দমক শুরু হয় কৃত্তিকার। কারণ রুদ্রাণী স্মোকার ছিল ঠিকই, কিন্তু কৃত্তিকার শরীর এই নেশায় অনভ্যস্ত। বেলঘড়িয়ায় অর্ণব যখন কৃত্তিকাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে, তখন কৃত্তিকার মা বাবা তার আপ্যায়ন আতিথেয়তা করতে এলে অর্ণব যথাযথভাবে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অর্ণবের এহেন অদ্ভুত আচরণে তার সাথে কৃত্তিকাকে যখন তারা দেখেন, সে নতুন করে অর্ণবের সাথে তাদের পরিচয় করাচ্ছে, এবং সেই পরিচয়ের শুরুর পর্ব যখন মিরিক থেকে হয় তার কথায়, তখন তাদের ব্যাপারটা নিয়ে বেশ খটকাই লাগে। তারা বোঝেন বেশ ভালোই কিছু একটা গন্ডগোল হয়েছে। তাছাড়াও কৃত্তিকার হাব ভাবেও বেশ পার্থক্য লক্ষ্য করেন তারা। অগত্যা পরিস্থিতি সামাল দিতে না পেরে
অর্ণব সব সত্যিটা কৃত্তিকার মাকে জানায়। কৃত্তিকার মা সব শুনে যার পরনাই উতলা হলে অর্ণব তাকে শান্ত করতে আশ্বস্ত করার এক ব্যর্থ চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে তিনি আরো উত্তেজিত হয়ে পড়েন। তোমার তোমার সাহস কি করে হয়? আমার আমার একমাত্র মেয়েকে নিয়ে তুমি কত কষ্ট করে। বাকিটা বলতে গিয়েও থেমে যান তিনি, কারণ চেঁচামেচি শুনে কৃত্তিকা ঘরে এসে গেছে। আরও একটা ব্যাপার, কৃত্তিকা এখন এখানেই থাকবে, কারণ ওর স্মৃতির বিশ্বাস এটাই ওর ঠিকানা। ওর বিশ্বাসে নয়, এখন থেকে এটাই ওর ঠিকানা। তুমি আর এ বাড়িতে আসবে না, আর ও তোমার কাছে আর ফিরে যাবে না। বাড়ি যাওয়ার সময় অর্ণবকে আড়ালে ডেকে কৃত্তিকা বলে, আমার মার মনে হয় তোমায় খুব একটা পছন্দ হয়নি, তাই না? অর্ণব হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল। চিন্তা করো না, তোমার নাম্বার তো রইলো আমার কাছে, কল করব, আমরা লুকিয়ে দেখা করব। আমি আমার বাবার ডার্লিং, একবার বাবাকে রাজি করাতে পারলেই বাকিটা বাবাই সামলে নেবে, ভরসা রাখো। রাজি করাবে? কিসের ব্যাপারে? ইয়ে মানে ওই আমাদের দেখা করার ব্যাপারে। খানিক ইতস্ততর পর লজ্জা পেয়ে এক ছুটে ঘরের ভেতর চলে যায় যে সে কে? কৃত্তিকার শরীর নাকি রুদ্রাণীর স্মৃতি? গভীর হাওয়ার রাত ছিল, অসংখ্য নক্ষত্রের রাত। রাত তখন প্রায় 2টো। ব্যালকনিতে অর্ণব যেন মনে হাজার তোলপাড় নিয়ে অস্বস্তির কাঁপা হাতে চক্রাকার পদ্ধতিতে ধূমপাই। সামনে কোলাহলহীন নিথর শহরটা তার মায়াবী ধূসরাতায় মুড়ে পড়ে আছে। অর্ণব যেন এই প্রথম অনুভব করতে পারল কৃত্তিকার অনুপস্থিতি। তার অসহিষ্ণুতার কবচ হতে চাওয়া কৃত্তিকা তার সাথে থাকলে এতক্ষণে হয়তো তার পাশে এসে দাঁড়িয়ে থাকতো ব্যালকনিতে। মাঝে মাঝে তার এই অতিরিক্ত খেয়াল রাখার ব্যাপারটা অর্ণবের অতিরঞ্জিত মনে হতো। আজ যেন সেটাকেই খুব মিস করছে সে। কৃত্তিকার মধ্যে বেড়ে ওঠা রুদ্রাণীকে আদৌ কি সে মানতে পারছে? রুদ্রাণীর সাথে কাটানো স্মৃতির পরতে যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের তালিকা ছিল, সেগুলো কি ধীরে ধীরে ফিরে আসবে, নাকি সেসব যেমনটা কৃত্তিকার ছিল তেমনই থাকবে? রুদ্রাণীর প্রিয় লেখক, প্রিয় গান, প্রিয় অ্যানিম, প্রিয় সুপারহিরো, প্রিয় ক্রিকেটার, সেগুলোর সাথে কি মিশে থাকা স্মৃতির রেশ, সেসব কি ফিরে পাবে সে? যা ছিল তাদের নিতান্তই ব্যক্তিগত। হঠাৎই মোবাইল ফোনটা বেজে ওঠে অর্ণবের। কৃত্তিকার ফোন। হয়তো এখন রুদ্রাণীর বলাটাই বেশি প্রাসঙ্গিক। ফোনটা রিসিভ করতে ফোনের ওপারে কৃত্তিকার চাপা গলা। ঘুমিয়ে পড়েছিলে? ডিস্টার্ব করলাম না তো? না না, বলো। কাল একবার দেখা করা যায়? তোমার মা জানতে পারলে কিন্তু। ধুর, কেউ কিছু জানবে না, তুমি রাজি কিনা বলো। অর্ণব হেসে ফেলে। কোথায় বলো? আমার একটা ফেভারিট জায়গা আছে, যদিও এর আগে কখনো যাইনি, শুধু শুনেছি। বাবা, শুধু শুনেই ফেভারিট হয়ে গেল? মশাই, কৌতূহলী মানুষের সবচেয়ে প্রিয় হয়। তাই বুঝি? একদম। তা কোথায় শুনি? হাজরার কাছে একটা ক্যাফেটেরিয়া, এনিবেলিয়া। শুনেছি নাকি খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর একটা দারুণ রুফটপ আছে। আমরা ওখানে বসে মজিতো কিউকাম্বার এনজয় করব। অর্ণবের দু চোখের পাতা তিরতির করে কাঁপতে থাকে। গলার কণ্ঠাটা দুবার ওঠানামা করে।
এখানেই তার রুদ্রাণীর সাথে প্রথম ডেটে যাওয়া। কথাগুলো হুবহু একই রকম ছিল, এমনকি বলার ধরন পর্যন্ত। কৃত্তিকার কাছে কতবার স্মৃতিচারণে এই ক্যাফের কথা যে উঠে আসতো তারই হত্যা নেই, কিন্তু কৃত্তিকা কখনোই সেখানে যাওয়ার কথা মুখ ফুটে একবারও বলতো না। হয়তো ইচ্ছে করেই, হয়তো কোনো ঈর্ষা থেকে। তাদের মধ্যে বিনিময় হওয়া ব্যক্তিগত পছন্দগুলো তবে রুদ্রাণীর স্মৃতির পাতা থেকেই উঠে আসছে। কান্নায় বুঝে আসা গলাতে সে প্রশ্ন করল, কে বললো তোমাকে এই ক্যাফেটার কথা? আমার খুব কাছের এক বন্ধু। বুঝলাম। কিচ্ছু বোঝনি? তাই? একদম। শোনো, 6টার সময় এসো, আমি অপেক্ষা করব। সন্ধ্যের আলোয় মোড়া শহর ছাড়া কিন্তু রুফটপ জমবে না। অর্ণবের ফ্ল্যাটের ব্যালকনির থেকেও মায়াবী লাগছে ইনি বিলিয়ার এই রুফটপ থেকে দেখা আলোর চাদরে মোড়া শহরটাকে। প্রথমবারের তুলনায় আরো বেশি উত্তেজিত আজ অর্ণব। সেই প্রথম ডেট, সেই স্মৃতির আবেশ, নতুন করে সে রঙিন মুহূর্তকে ফিরে পাওয়া। অর্ণবের মনে হতে থাকে এই সময়টা আর যেন পেরিয়ে না যায়। ঘড়ির কাঁটাগুলো যেন এখানেই থমকে যায়। যতদূর সীমানার পারে চোখ যায় তারও দূরে দেখতে চায় অর্ণব। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে কৃত্তিকার চোখের গভীরতায়। এই গভীরতার প্রতিটা স্তরে মিশে আছে আজ রুদ্রাণী। কি দেখছো ওভাবে? না, কিছু না। গিটারটা আনলে ভালো হতো। প্রথমবারে সে নিয়ে গেছিল, কিন্তু আজ আর ধুলো ঝেড়ে আনা হয়ে ওঠেনি। এখন তার মনে হচ্ছে ওটা আনলে আজকের মোমেন্ট রিক্রিয়েশনের ক্যানভাসে শেষ তুলি টানটা সম্পূর্ণ হতো। তুমি গান গাইতে পারো? ওই আর কি, সুর দিতেও পারি। একসময় অ্যালবাম করার ইচ্ছা ছিল। এক সময় কেন, এখন নেই? আর সময় হয়ে ওঠে না। চলো প্রিন্সেপ ঘাটে যাবে? সত্যি? হ্যাঁ, এত এক্সাইটেড হয়ে গেলে? না না, মানে তেমন কিছু না। অর্ণবের আজকের পুরো দিনটা যে এইভাবে পুঙ্খানুপুঙ্খ পুনরাবৃত হবে তা সে কখনো ভাবেনি। কিছু না বলে তো এড়িয়ে গেলে হবে না মশাই। কি ব্যাপার? না, আসলে জায়গাটা সন্ধ্যার পর বেশ ভালো লাগে। আসলে আমিও চাইছিলাম যেতে। তুমি যে এইভাবে অফারটা দেবে সেটা ভাবতে পারিনি। টেলিপ্যাথি মশাই, আর আমাদের টেলিপ্যাথির জোর না থাকলে চলে? কেন? কৃত্তিকার মুখ খানিক গম্ভীর হয়ে যায়। খানিক অভিমানী গলায় সে বলে, কারণ তুমি উদো। ধ্যার। ঘাটের ধাপে দাঁড়িয়ে ওদের মনে হলো একদিকের দ্বিতীয় হুগলি সেতু আর অপর দিকের হাওড়া ব্রিজ যেন দুদিকে দুটো আলোর বর্ম পড়ে থাকা রক্ষী। আর তারই মাঝে তাদের মতোই আরো যুগলরা তাদের ভালোবাসার ছোট ছোট স্বপ্ন রচনা করছে। এদের মতোই একদিন অর্ণব আর রুদ্রাণীও 6 বছর ধরে কত ভবিষ্যতের কল্পনায় আঁকিবুকি কেটেছে। আজ সে সব অতীত। পড়ে আছে শুধুই কিছু আলগা টুকরো স্মৃতি, আর সেগুলোকে জোড়ার খানিক চেষ্টা করছে সে কৃত্তিকার অবয়বে তাকে জিয়ে রেখে। অর্ণবের স্থবিরতা ভেঙে কৃত্তিকার করা প্রশ্নটা যেন এক তীরের মতো বিঁধল তাকে। তুমি কখনো সুতানুটি ঘাট গেছো বা কফি হাউস? নিয়মমাফিক উত্তর দিলে তার বলা উচিত কফি হাউস হ্যাঁ, কিন্তু সুতানুটি ঘাট না। কিন্তু সে তা বলতে পারল না। কারণটা বোধ হয় সে নিজেও জানে না। তাই সেই উত্তরে সত্যিটাই বলল, গেছি। কফি হাউস কেমন লাগে? তবে আমার বই পাড়ায় হাঁটাটা বেটার লাগে।
দুপাশে পুরনো বইয়ের গন্ধ, আর উপাসের ট্রাম লাইনটা কলেজ স্ট্রিট, হাতিবাগান, আহেরিটোলা, কুমোরটুলি দিয়ে প্রায় গোটা উত্তর কলকাতার বুক চিড়ে গেছে। আমার নস্টালজিয়াটা ওখানেই মিশে আছে। আমি বাগবাজারে থাকতাম, সামনেই মায়ের ঘাট, সার্বজনীনের সিঁদুর খেলা, এর মধ্যেই বড় হয়ে ওঠা। আমার মামা দাদু তখন সদ্য রিটায়ার করেছেন। স্কুলে গরমের ছুটি পড়লেই মামা দাদু চলে আসতো আমাদের বাড়ি। আমাকে নিয়ে ট্রামে করে সোজা চলে যেত কলেজ স্ট্রিট। ফেলুদা, বোমকেশ, টেনিদা, ঘনাদা, এদের সকলের সঙ্গে পরিচয় আমার ওই দাদুর হাত ধরেই। শুকতারা আর সন্দেশে কাটানো ছেলেবেলা। আর কফি হাউস? না, ওতে তেমন কোনো নস্টালজিয়া নেই। মান্নাদের গান বাঙালির তো। আরে না না, মান্নাদের কফি হাউস কলকাতার ইন্ডিয়ান কফি হাউসের থেকে ইন্সপায়ার্ড নয়। এটির অনুপ্রেরণা ইউরোপের বোহেমিয়ান কফি হাউস কালচার। কিন্তু বাঙালির পেলভিসে তাকে ফেলতে হলে বিষ্ণু দে, যামিনী রায়ের সাথে আরও একটা বাঙালির উর্থ লাগতোই। তাই গৌরীপ্রসন্ন মজুমদারের ইন্ডিয়ান কফি হাউসকে ধার করা। কিন্তু গানে লেখা আড্ডার আদলটা ছিল প্যারিসের মমার্থের থেকে অনুপ্রাণিত। মন্টোমার্টে জেলার এক আড্ডা সভার। আগন্তুকের মনমোহন মিত্রের ভাষায় বললে নিছক টাইম পাস বা পরনিন্দা পরচর্চা নয়। সব বিশিষ্ট ব্যক্তিরা আসতেন, ভ্যান গগ, পিকাসো, হ্যামিংওয়ে, এক্সুপেরি। বেশ, বাঙালির আবেগ এটা তো মানবে। অর্ণবের চোখে দ্বিতীয় হুগলি সেতুর গায়ে লেগে থাকা আলোগুলো ভাইব্রেট করতে শুরু করেছে। সে ঘোলাটে চোখে বিড়বিড় করতে থাকে। আবেগ, ইম্পালস, আপেক্ষিক। তারপর কৃত্তিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সে বলে, তবে একদিন যাওয়া যাক সুতানুটি ঘাট। এগেইন টেলিপ্যাথি। কিছু যদি মনে না করো, একটা গান শোনাবে? খালি গলায়? বেস্ট, সবচেয়ে অকৃত্রিম। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, না মানা। কৃত্তিকা খানিক নিস্তব্ধতার পর চটুল ভাবে বলে, বেশ সুন্দর। আর মানে এটা কি প্রপোজ? অর্ণব নীরবে সম্মতির সাথে মাথা নাড়ে। কৃত্তিকা এবার অর্ণবকে তার আলতো বাহু পাশে আবদ্ধ করে। অর্ণব প্রত্যুত্তর ফিরিয়ে দেয় কৃত্তিকাকে। না, কৃত্তিকা নয়, রুদ্রাণীর প্রতিক্রিয়ায়। কিন্তু অর্ণবের মনের কোণে কোথাও এই কথা কেন উঁকি দেয় যে রুদ্রাণী যেমন রুদ্র অর্থাৎ শিবের স্ত্রী দেবী দুর্গা, তেমনি কালিকা পুরাণ বা স্কন্দ পুরাণ অনুসারে দেবসেনা কার্তিকের যিনি পালক মাতা, আদতে দেবী পার্বতীর অংশোদ্ভূত অগ্নিরূপা মাতৃশক্তি যে নক্ষত্রের সমাহার, তারাই তো কৃত্তিকা নামে পরিচিত। মতান্তরে কর্মের দেবী কৃত্তিকা, গণেশের মাতা। এইসব রেফারেন্স কেন খুঁজতে চাইছে তার মন? হঠাৎই কাঁধের কাজটা খানিক ভিজে ভিজে লাগে অর্ণবের, যে কাঁধে কৃত্তিকা তার মুখ ডুবিয়ে দিয়েছে। সময়ের তাগিদে ধীরে ধীরে সেসব পুরনো জায়গায় কাটানো পুরনো মুহূর্ত, বই পাড়াতে সাহিত্য চর্চা,
সিঙ্গল স্ক্রিন ভার্সেস মাল্টিপ্লেক্স, মার্ভেল ভার্সেস ডিসি, সিএসকে ভার্সেস আরসিবি, সকল বিতর্ক থেকে শুরু করে লিনেন ক্রুইজে কাটানোর সন্ধে, ভিভার্ডার বাফেট, টিবেটান ডিলাইট থেকে নিধুবাবুর কাটলেট, মেড ক্যাফে হল থেকে ময়দানের গোধূলি, রুদ্রাণীর সাথে কাটানো সব স্মৃতিরই রিক্রিয়েশন হয় একে একে এই একটা বছর কৃত্তিকার হাত ধরে অর্ণবের জীবনে। আর সবটাই ছিল রুদ্রাণীর স্মৃতির সাথে। এই একটা বছর প্রতি মুহূর্তে অর্ণব রুদ্রাণীর স্মৃতিকে খুব কাছ থেকে ছুঁতে পেয়েছে। তার প্রতিটা স্পর্শ সে অনুভব করেছে এক এক আবর্তে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানরঃ তথা শরীরানি বিহায় জীর্ণান্যনানি সংয়তি। তাই কৃত্তিকার শরীর তো সেখানে শুধুমাত্র পোশাকের মতো এক আবরণ ছিল মাত্র। তবু কেন যতদিন কেটেছে তত রাতগুলোতে অর্ণব একাকিত্বের ব্যালকনিতে বারবার খুঁজেছে যাকে, সে কৃত্তিকা। কেন সে রুদ্রাণী নয়? যত সে রুদ্রাণীর কাছে এসেছে ততই সে কৃত্তিকাকে ভালোবেসে ফেলেছে যেন আরো বেশি করে। কেন যতদিন এগিয়ে গেছে তত সে কৃত্তিকার মধ্যে রুদ্রাণীর স্মৃতিকে এতটাই কাছে পেয়েও কৃত্তিকার স্মৃতিকে হাতড়েছে? কেন? আজ রাতের ব্যালকনিতে বসে অর্ণব এই কথাগুলোই ভাবছে। এমন সময় তার ফ্ল্যাটের বেলটা বেজে ওঠে। দরজা খুলে দেখে কৃত্তিকা। তার চোখ মুখ যেন অন্য দিনের থেকে অনেকটাই আলাদা। এক অনাদি প্রাচীন উদ্ভ্রান্তের মতো লাগছে তাকে। ঠিক এমনটাই রুদ্রাণী এসেছিল এক রাতে তার কাছে আশ্রয় চাইতে। সেদিন সে তাকে সামাজিকতার দোহাইতে ফিরিয়ে দেয়। তবে আজ আর সে ভুল সে করবে না। সেদিনের সেই রাতই ছিল রুদ্রাণীর সাথে কাটানো ভালোবাসার শেষ রাত। তাকে দরজা থেকে ফিরিয়ে দেওয়ার পর যে একরাশ ঘৃণা উগরে রুদ্রাণী চলে যায়, আর সে ফিরে আসে না। অর্ণব এক মুহূর্তের জন্য জানতেও চায়নি সেদিন তার আসার কারণ। আজও সে কারণ সে জানে না। তবে কি এই সেই মহেন্দ্রক্ষণ? কৃত্তিকার মুখ দিয়েই কি রুদ্রাণীর স্মৃতি আজ তাকে সুযোগ দেবে সে কারণ জানার? ভেতরে আসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, এসো। কৃত্তিকার গলার স্বরে হাব ভাবে যেন রুদ্রাণী অন্যদিনের তুলনায় আরো বেশি প্রকট। ভেতরে এসে কৃত্তিকা বসতে অর্ণব তার জন্য এক গ্লাস জল নিয়ে আসে। সে জলের গ্লাসটাকে এক নিঃশ্বাসে শেষ করে সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে বলল, বাবা চলে গেল জানো অর্ণব। অর্ণব চমকে ওঠে। কে বাবা? কার বাবা? কৃত্তিকার মধ্যে বেড়ে ওঠা রুদ্রাণীর স্মৃতিতে তো কৃত্তিকার বাবাই রুদ্রাণীর বাবা। তবে কি শ্বশুর মশাইয়ের কিছু হলো? সে তৎক্ষণাৎ ঠিক করে শ্বশুর বাড়িতে ফোন করবে। এমন সময় কৃত্তিকা আবার বলে ওঠে, এতদিনের এত লড়াই, এত জেদ, হেরে গেলাম অর্ণব। শেষ রক্ষা হলো না। কার্সিন আমার শয়তান বাবাকে বাঁচতে দিল না। এই পৃথিবীতে আমার আপন বলতে তুমি ছাড়া আর কেউ নেই অর্ণব। আমাকে একটু আশ্রয় দেবে অর্ণব? কান্নায় যে ভেঙে পড়ল সে কে? এতদিন কৃত্তিকার যে ছায়াটুকু বেঁচেছিল আজ সেটুকুই বা কই? কৃত্তিকার বাবা তো ক্যান্সার পেশেন্ট ছিলেন না। আর আপন বলতে কেউ নেই মানে তো এ পুরোপুরি রুদ্রাণীর স্মৃতির ছাপ। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। স্মৃতির ট্রান্সমিশনে তো সবটা আসার কথা নয়। অন্তত ডক্টর ঠাকুর তো সেরকমই বলেছিলেন। অর্ণবের কানে আরো একটা কথা বাজতে থাকে, বাবা চলে গেল। তার মানে কি সেদিন রাতেই রুদ্রাণী তার বাবাকে হারায়? এই কি করেছিল সে? এক অনাথ মেয়ে তাকে ভালোবেসে তার কাছে আশ্রয় চাইতে আসে, আর সে কিছু
কিছু না শুনেই তাকে হঠাৎই এক তীব্র হাঁসফাঁসানির শব্দ কানে এলো তার। অবাক দৃষ্টিতে সে দেখল কৃত্তিকা তার মুখটা আয়নায় খুঁটিয়ে দেখছে। অর্ণব, এই মুখটা কার? এই মুখ তো আমার না। এই মুখ আমি চিনি না অর্ণব। এতদিনও তো। তার কথা থামিয়ে অদ্ভুতভাবে কৃত্তিকা তার সিঁথির সিঁদুর মুছতে উদ্যত হয়। হাতের শাখা পলা সব খুলে ফেলতে চায়, বলতে থাকে, আমাদের আমাদের বিয়ে হলো কবে? অর্ণব, আমাদের তো বিয়ে হয়নি। অর্ণবের মনে হয় এটা নিয়ম মাফিক কিছুটা প্রত্যাশিত, তবে আজ এত বছর বাদে এই প্রশ্নটা কেন? সে কৃত্তিকাকে ধাতস্থ করার চেষ্টা করে, কিন্তু কৃত্তিকা যেন আর সেই কৃত্তিকাতে নেই। এবার রুদ্রাণীর স্মৃতি যেন তাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছে। অর্ণবের তাকে আটকাতে যাওয়া তার কাছে এবার ডমিনেশন বলে মনে হয়। ঠিক সে রাতে রুদ্রাণীর কর অভিযোগগুলোই যেন নতুন আঙ্গিকে পুনরাবৃত্ত হয় কৃত্তিকার ঠোঁটে। তুমি আমাকে অধিকার করতে চাও, তাই না? তোমার এই এক ডমিনেশন, এক মেল ইগো, আর আজ কোনো কথাই শুনলে না আমার, জানতেও চাইলে না কিছু। আমি বলছি আমাদের বিয়ে হয়নি, আর তুমি সেই একই রকম তোমার কথাকেই চাপিয়ে যাচ্ছ। আমার এই অবস্থাতেও ইউ আর সিক। তোমার মতো মানুষের সাথে কেউ ভালো থাকতে পারবে না, তুমি তাকে ভালো থাকতে দেবে না। বলে সঙ্গে নিয়ে আসা ব্যাগটা তুলে হন হন করে দ্রুত পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে যায় সে। কৃত্তিকা রাস্তায় নেমে আসতে অর্ণব তার পিছু পিছু রাস্তায় আসে। এতদিনে সে কৃত্তিকার উদ্দেশ্যে রুদ্রাণীকে ডেকে অভ্যস্ত। সে চিৎকার করে বলতে থাকে, রুদ্রাণী, স্টপ স্টপ রুদ্রাণী, রুদ্রাণী, আমার কথাটা প্লিজ প্লিজ শোনো। এমনিতে রাস্তা ফাঁকাই, কিন্তু অতর্কিতে এত মধ্যরাতে টুরিস্ট কার আসতে থাকে দূর থেকে। কৃত্তিকা কোনো দিকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে গেছে মাঝ রাস্তায়। অর্ণবের চিৎকার সে কানেই তুলছে না। অর্ণব তাকে মাঝ রাস্তা থেকে সরতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তার আগেই গাড়িটার সাথে কৃত্তিকার ধাক্কা লেগে যায়। কৃত্তিকা ছিটকে এসে পড়ে রাস্তার ধারে। অর্ণব তার সীমার মধ্যে থাকায় তার মাথাটা লাফিয়ে ধরে নিয়ে রাস্তার সাথে সজোর সংঘাত থেকে তাকে রক্ষা করে। কৃতিকা কেমন আছে? এখন আউট অফ ডেঞ্জার। পাটা ভেঙেছে, ওটা অর্থোপেডিক দেখছেন। একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। মাথার কনকাশনটা তেমন গুরুতর নয়। জ্ঞান ফিরলে দেখা করো। কার সাথে দেখা হবে স্যার? কৃতিকাকে পাবো তো? বললাম না, মেঘ কেটে গেছে। রুদ্রাণীর সাথে সম্পর্ক থাকাকালীন অনেক অন্যায় করেছি আমি ওর সাথে। সবসময় বাধ্য করতাম আমার মতামতকে শেষ অব্দি এস্টাবলিশ করতে, ডমিনেট করতাম, ওকে জোর করতাম। ওর সুবিধে অসুবিধে কোনোদিনও ভেবে দেখিনি আমি স্যার। এমনিতেই বাবাকে নিয়ে হাজার সমস্যার মধ্যে জর্জরিত ছিল, আর আমি সেখানে ওর পাশে থাকার বদলে সবসময় ওর বিপরীতে গেছি। আমি ভেবেছিলাম জীবন আমাকে যদি দ্বিতীয়বার কোনো সুযোগ দেয় তবে ওর সমস্ত ঘৃণা মুছে দেব, আমি প্রায়শ্চিত্ত করব। কিন্তু পারলাম না স্যার। প্রথম যেদিন ও অসহায় হয়ে বাবার সৎকার করে সব হারিয়ে আমার দরজায় এসে দাঁড়ালো, সেদিন আমি একবারও ওর আসার কারণটুকু জানতে না চেয়ে শুধু স্বার্থপরের মতো সমাজের কাছে আমার ইমেজের কথাটাই ভেবেছিলাম। আর সেদিনই চরম আউটবার্স্টটা হয়, আর কাল রাতে যেন আমি তারই অ্যাকশন রিপ্লে দেখলাম স্যার। যাক, অন্তত সেদিনের না বলা কথাটুকু বলে গেল। আমি সবটাই জানতাম অর্ণব, কিন্তু তুমি এমনিতেই অপরাধ বোধে ভুগতে, সেটা আর বাড়াতে চাইনি, তাই তোমায় কিছু বলিনি। যাই হোক, ব্যাপারটা ঘটলো কিভাবে? ও যখন শাঁখা সিঁদুর সব তুলে ফেলতে চাইছিল, অসম্ভব ছটফট করছিল, আমি তখন ওকে শান্ত করার চেষ্টা করি। আর ও ভাবলো আমি হয়তো বাধা দিচ্ছি।
যেমন আগে ওর যে কোনো সিদ্ধান্ত আমি বাধা দিতাম, ওটাই স্পার্কের কাজ করলো আর কি। ডক্টর ঠাকুর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। খানিক বাদে অর্ণব বলে, তবে কাল থেকে একটা ব্যাপার আমার খটকা লাগছে স্যার। যে আচরণটা কালকে ও করেছে, মানে আয়নায় নিজেকে চিনতে না পারা বা বিয়ের চিহ্নটা মুছে ফেলার চেষ্টা করা, এটা করাটা স্বাভাবিক, কিন্তু 1 বছর পরে কেন? ওর তো স্মৃতিতে রুদ্রাণীর পরিচয় এসেছে ওই মেরিকের হেলিপ্যাডে, তখন করেনি কেন? তোমার ঘোর কেটেছে তবে? মানে শোনো, তোমাকে ঘিরে রুদ্রাণীর স্মৃতিতে শুধু ঘৃণাটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। তোমার দীর্ঘদিনের ডমিনেশন আর সেই রাতের স্বার্থপর আচরণে বেড়ে ওঠা ঘৃণা তোমাদের 6 বছরের ভালোবাসার মুহূর্তগুলোকে নষ্ট করে দেয়। তাই তোমার সাথে কাটানো পিরিয়ডের থেকে লব্ধ স্মৃতির তরঙ্গের ওই অবশিষ্ট শেষ রাতটুকু ছাড়া কৃত্তিকার মেমোরিতে রুদ্রাণীর স্মৃতির আর কিছুই ট্রান্সপ্লান্ট করার মতো পাইনি আমরা। এটা আমি বুঝি কৃত্তিকার কাউন্সেলিং এর সময়। আমি জানতাম একদিন ওই রাতটা আবার ফিরে আসবে। আন্দাজ করেছিলাম 1 বছরের যে কাস্টমাইজেশন সেই সময়টা নেবে, কারণ এই বোবা তরঙ্গগুলো পেরিয়ে তবে তো সে সময় আসবে যখন কৃত্তিকা বুঝতে পারে কোনো রকম অ্যাডিশনাল মেমোরি তার ওপর এফেক্ট করছে না। তখন সেই এন্টায়ার প্ল্যানটা করে, আমাকে বারণ করে তোমায় কিছু জানাতে। মিরিকের হেলিপ্যাডে রুদ্রাণীর ফিরে আসা থেকে কাল রাতের ঘটনার আগে পর্যন্ত পুরোটাই ছিল কৃত্তিকার রুদ্রাণী হয়ে ওঠার অভিনয়। আদতে রুদ্রাণী এসেছিল কাল রাতে শুধু ওইটুকু সময়ের জন্য। বাকি কোথাও আর রুদ্রাণীর স্মৃতিতে তুমি অবশিষ্ট ছিলে না অর্ণব। কৃত্তিকা রুদ্রাণীর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা তোমারও আগে থেকে জানত। মিরিকের স্থানীয় সরকারি হাসপাতাল থেকে যখন ওকে কেয়ারে রেফার করা হয়, তখন আমার যে বন্ধুর আন্ডারে রুদ্রাণীর কেসটা এসে পড়েছিল সে ছিল কৃত্তিকার পরিচিত। কোনো এক কারণে আমার সে বন্ধু কৃত্তিকাকে গোটা ব্যাপারটা জানায়। রুদ্রাণীর আপন বলতে কেউ ছিল না, তাই কৃত্তিকাই ওর চিকিৎসার সমস্ত দায়িত্ব নেয়। কিন্তু কি সূত্রে এই যোগাযোগ তা আমার কাছেও অজানা। এনিওয়ে, যখন বুঝতে পারলো আর রুদ্রাণীকে বাঁচানো সম্ভব নয়, সে এক সন্ধেতে যোগাযোগ করে আমার সাথে এক অদ্ভুত প্রস্তাব নিয়ে। আমি আপনাদের সিক্রেট এক্সপেরিমেন্টের প্রথম গিনিপিগ হতে চাই। তারপর তার সম্পূর্ণ পরিকল্পনাটা আমাকে জানায়। আমি প্রথমে রাজি হইনি অর্ণব। সে আমার কাছে হাত জোড় করে অনুরোধ করে একটা ভিক্ষা চায়। কি ভিক্ষা চেয়েছিল তা জানো? অর্ণবের অপলক দৃষ্টি বেয়ে তার অজান্তেই নেমে আসে জলের ধারা। তোমাকে সব সময় অতীতকেই আঁকড়ে বেঁচে থাকলে অর্ণব, যে মেয়েটা তোমাকে এতটা ভালোবাসলো তাকে চিনতেও চাইলে না কোনোদিন। ওর কাছে সবচেয়ে কঠিন ছিল কি জানো? ওর মা বাবাকে রাজি করা। পরিবারের সাথে যুদ্ধ করে সেটাও করে সে। শুধু হতভাগী তোমার সাথে সংসারটা বাঁচাতে চেয়েছিল। তুমি কি ভেবেছিলে তোমার শাশুড়ির কাছে কথাটা তুমি জানাতে তবে ওনারা জেনেছে? ওনারা অনেক আগে থেকেই সবটা জানতেন। তোমার শ্বশুর মশাই তোমার সব কীর্তি শুনে তোমার সাথে ডিভোর্সের জন্য উকিলও ঠিক করে ফেলেছিলেন। তুমি এসবের কিছুই জানতে পারোনি অর্ণব। হতভাগী জানতে দেয়নি। তুমি তোমার ইনসানিটির দুনিয়ায় যখন মত্ত, মেয়েটা তখন একা নীরবে লড়ে গেছে একটা সম্পর্ক বাঁচানোর তাগিদে। যন্ত্রমানবের মতো অর্ণব বলে ওঠে, এতটা নিখুঁত রুদ্রাণী হলো কিভাবে সে? ভালোবাসার তাগিদে। সারাদিন তো ওর কানের কাছে রুদ্রাণীর কীর্তনই করতে।
আর বাকিটা তোমার ডায়েরিটা লুকিয়ে পড়েছিল, যেখানে সব ডিটেইল তুমি লিখে রেখেছো। ওখান থেকেই মুহূর্তগুলো তুলে আনেও। অর্ণব সম্মতিসূচক মাথা নাড়ে। হঠাৎই কনফারেন্স রুমে আরেকটি ভারী কণ্ঠস্বর শোনা যায়। কিন্তু শুধু ডায়েরি পড়লেই তো রুদ্রাণী হয়ে ওঠা যায় না, বড় জোর মুহূর্তগুলো রিক্রিয়েট করা যায়। কে? তাই তো অর্ণব। অর্ণব ফিরে তাকিয়ে দেখে তার শ্বশুর মশাইয়ের প্রবেশ সেই কনফারেন্স রুমে। এলাম স্যার। প্লিজ। অর্ণব ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে কৃত্তিকার বাবার দিকে। রুদ্রাণীর হাব ভাব, তার মুখের আদল, চুলের স্টাইল, সেগুলো ফিরিয়ে আনা কি এতই সহজ? হ্যাঁ, সহজ তখনই যখন ডিএনএর কানেকশন থাকে। তুমি তো বিয়ের পর থেকে কৃত্তিকার মুখে আলো পড়লে শুধু পর্দায় টেনে গেছো, কখনো ভালো করে তাকিয়েও দেখোনি। দেখলে হয়তো রুদ্রাণীকে অনেক আগেই খুঁজে পেতে। তখন আমাদের অবস্থা খুবই পড়তির দিকে। ডাক্তার ঠাকুরের যে বন্ধু, ডাক্তার আজ কেয়ারে কর্মরত চিকিৎসক, তিনি তখন আমস্টারডামে একটি বিশেষ ডিএনএ ক্লোনিং এর গবেষণায় জুনিয়র হিসেবে নিযুক্ত। তার দাদা ছিল আমার স্কুল জীবনের সিনিয়র। সেই সূত্রেই তিনি একদিন হঠাৎই আমার বাড়িতে আসেন একটা অফার নিয়ে। এক কাপল, তারা দুজনেই জেনেটিক রোগে আক্রান্ত, তাই তাদের মিলনে যে সন্তান হবে তার ডিএনএতে কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব থাকবেই। ভদ্রলোকটির ইরেগুলার সেল ডিভিশন হয়, যা ক্যান্সারের উৎস, আর ভদ্র মহিলার আছে জেনেটিক অ্যারেথমিয়া, একটা বিশেষ সিনড্রোম। হার্টের সিস্টোলিথ হয়, কিন্তু ডায়াস্টোল হঠাৎই বন্ধ হয়ে যায়। যে কোনো সময় এটা হতে পারে, আর হলে পরে অবধারিত মৃত্যু। এই রোগে আক্রান্ত মানুষের গড় আয়ু 40-এর বেশি হয় না। তাই তাদের দরকার ছিল একটা তাজা বোন ম্যারো থেকে সংগৃহীত ডিএনএ। আমার মেয়েটাকে চাইলো ওরা ডোনার হিসেবে। ওর মা কখনোই রাজি ছিল না। সদ্য সংসার করেছি, ছোট মেয়ে, নিজের সাথে লড়েও অতগুলো টাকার লোভ সামলাতে পারলাম না। আজ আমাদের যে রমরমা দেখছো, সে তো ওই টাকার জোরেই, বুঝতেই পারছো। অ্যামাউন্টটা নেহাতি কম ছিল না। যাই হোক, ওদের খরচেই গেলাম আমস্টারডামে। অপারেশন হলো, ডিএনএ কালেক্ট, তার মিউটেশন, এত সব করে ল্যাবে জন্ম হলো রুদ্রাণীর। কৃত্তিকার ক্লোন, বাট নট অ্যান আইডেন্টিক্যাল টুইন। তাই রুদ্রাণী এক হিসেবে দেখলে তার বোনের মতোই। যখন আমার মেয়েটা খবর পেল রুদ্রাণীর অ্যাক্সিডেন্টে ওই অবস্থা, আপনজন বলতে কেউ নেই, বড় দিদি হিসেবে তার চিকিৎসার দায় ভার নিল সে। আমাকে বলেছিল, রুদ্রাণীর পৃথিবীতে আসাই তো আমাদের অবস্থা ফিরিয়েছে বাবা। ধরে নাও না, এখানে তারই ঋণ শোধ। মেয়েটা সারা জীবন শুধু অযাচিতের মতো কর্তব্য করে গেল, আর এখন দেখো কেমন নিশ্চিন্তে হাসপাতালের বিছানায় ঘুমিয়ে আছে। কান্নায় ভেঙে পড়লেন কৃত্তিকার বাবা। নিজেকে খানিক সামলে বললেন, জানো তো অর্ণব, জানো তো
আজ ওর এই অবস্থার জন্য আমি, তুমি, এই শহর, সবাই 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 একটু একটু হলেও তাই। আমরা শুধুই বাধ্য করে গেলাম ওকে গিনিপিগ হতে। ডক্টর ঠাকুর অর্ণবের চোখ খানিকক্ষণ নিরীক্ষণ করে হেসে বললেন, তুমি নিউরোলজিস্ট হতে পারো অন্য, কৃত্তিকা কিন্তু তোমার জীবনে সাইকিয়াট্রিস্টের ভূমিকাটা পালন করে দিল। কনফারেন্স রুমের মধ্যে অপার নিস্তব্ধতা। এমন সময় সে নিস্তব্ধতা ভেঙে অর্ণবের সে সহকারী এসে খবর দেয় কৃত্তিকার জ্ঞান ফিরেছে, ও অর্ণবকে খুঁজছে, ও অর্ণবকে খুঁজছে। এই কথাটা যেন অর্ণবের কানে ঠান্ডা শীতল স্পর্শী বাতাসের মতো ছুঁয়ে যায়। আর তবে রুদ্রাণীর স্মৃতির ছাপ নেই। এবার সে তার কৃত্তিকাকে ফিরে পাবে, পুরোপুরি তার কৃত্তিকাকে। এই প্রথম এই কথাটা ভেবে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করে সে। কৃত্তিকার সুপার ডিলাক্স কেবিনের দরজা ঠেলে প্রবেশ করে অর্ণব। অর্ণবকে দেখে কৃত্তিকা ঘুম জড়ানো গলায় স্মিত হেসে বলে, হাই অর্ণব, এসো, কেমন আছো? অর্ণব খানিক আলতো চোখে তাকায় কৃত্তিকার দিকে, তারপর বলে, ফাইন। তুমি? অলসো ফাইন। পায়ে একটু ব্যথা, এছাড়া পুরো ফিট। অর্ণব একটু দুরু দুরু বুকে তাকে মৃদু ডাকে, কৃতিকা। বলো। মনে মনে স্বস্তির শেষ টিক দিয়ে সে খানিক চটুলভাবে বলে, না, মানে ভাবছি যে মেরিকের হেলিপ্যাডে বসে থাকা রুদ্রাণী কি করে জানলো যে অর্ণবের পরের দিনের ফ্লাইটটা বুক নেই? কৃত্তিকা শান্ত চোখে এক স্নিগ্ধ হাসি হাসে। অবিশ্রান্ত এলোকেশের ঘন ঘটায় গভীর হলো এক রহস্য। এক মুখ আলোর সহদরা যেন এনাক্ষীর মতো সহাস। নূপুর সিঞ্চিত দ্রুত পদ তার শিহরিত করে বুক। এক লহমায় উপেক্ষা করি নিয়তির পরিহাস। আমি তোমার রুদ্রাণী হতে পারলাম না অর্ণব। রুদ্রাণী নয়, কৃত্তিকা। তুমি আমার কৃত্তিকা, আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার ভালো। কৃত্তিকার চোখের দু কোলের নোনা জল কেবিনের স্বচ্ছ কাঁচে প্রতিশ্রিত হয়ে আসা সকালের রোদে চকচক করতে থাকে। অর্ণব আবার তাকে একই রকম শান্ত স্বরে ডাকে, কৃত্তিকা। বলো। আমার সাথে আমার বার্ধক্যের সঙ্গী হবে? কৃত্তিকা হাতছানি দিয়ে অর্ণবকে ডাকে। তারপর অর্ণবের মাথার চুলে তার কোমল হাতের বিলি কেটে দেয়, তার কপালে ছুঁয়ে দেয় নিজের সিক্ততায় মোড়া দুটি ঠোঁট। শেষ হলো আমাদের আজকের গল্প, হেমন্ত নীলের কলমে স্মৃতির দহন। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের এই গল্পটিতে যারা অভিনয় করেছেন তারা হলেন আলাপন, স্বাতী, সৌরভ, পিয়ালি, অচ্যুতা, প্রিয়ম, শিব ও পম্পা। গল্পের সূত্রধার এবং কথকের ভূমিকায় আমি কৌশিক। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আপনাদের ভালোবাসায় আমরা একটু একটু করে এগোচ্ছি, এভাবেই সঙ্গে থাকবেন। আর আমাদের উৎসাহ দেওয়ার জন্য হাইপ অপশনটি ক্লিক করতে পারেন। গপ্পজুজু ফিরছে পরবর্তী গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন গপ্পজুজু।